হ্যালো এভরিওয়ান, আজকের লেকচারে জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকে আমরা মূলত দশম অধ্যায়ের সর্বশেষ লেকচারে আছি। এর পরবর্তীতে যেগুলো অ্যাডভান্স প্রবলেম আমরা সলভ করব যখন আমাদের ফার্স্ট টার্ম এক্সাম আসবে, অথবা আহ, আমরা যখন এইচএসসি আসবে, তখন যখন রিভিশন দিব, তখন বাকি লেকচারগুলো এর সাথে অ্যাড হয়ে যাবে। বর্তমান টাইমে অনুসারে আমাদের এইচএসসি তে যতটুকু কনসেপ্ট দরকার, সেই বেসিক কনসেপ্টের জন্য এই 6টা লেকচারে মোটামুটি আমরা করলেই হবে। তো আজকে আমাদের যেই পার্টটায় আমরা আলোচনা করব, সেটা মেনলি আর্দ্রতা জাতীয় জায়গাটায় আমরা বেশি ফোকাস দিব। এবং আর্দ্রতা থেকে যেই জাতীয় ম্যাথ আসে, মূলত একটা টাইপের ম্যাথই বারবার ঘুরায় ঘুরায় দেওয়া হয়, আর আরেকটা টাইপের ম্যাথ দেওয়া হয়, মানে মোটামুটি দুই টাইপের ম্যাথ থেকেই এই আর্দ্রতার অংশটুকু বা আর্দ্রতার পোর্শনটুকু আসলে কভার করা যায়। তা আমরা আজকে ওই আর্দ্রতার পোর্শনটুকু কভার করব এবং জলীয় বাষ্পের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক নিয়ে আলোচনা করব। তো তার আগে দেখো, আমাদের জলীয় বাষ্পের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে। তো জলীয় বাষ্পের বৈশিষ্ট্যের মধ্যে কি দেওয়া আছে, যে আমরা এর আগের দিন অনেক কিছু আলোচনা করছিলাম। সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, মনে আছে সিমাই? সম্পৃক্ত বাষ্পচাপ, অসম্পৃক্ত বাষ্পচাপ, এই কথাগুলো কি হালকা হালকা মনে আছে? মনে আছে কি? কিছুটা ভাই, আচ্ছা, পুরোটা মনে নাই, দেখা লাগবে আমি এবার লেকচারটা। আমি একটু তোমাকে মনে করাই দিই। এই লেকচারে আমরা একটু রিক্যাপ করি। সেটা হচ্ছে, আমরা বলছিলাম কোন একটা তাপমাত্রায়, নির্দিষ্ট তাপমাত্রায় বায়ু কি করে, নির্দিষ্ট পরিমাণ জলীয় বাষ্প ধারণ করতে পারে। তাহলে আমি যদি একটা ঘর কল্পনা করি, যে সেই ঘরের মধ্যে ধরো 40টা জলীয় বাষ্প সে ধারণ করতে পারে, তাহলে এটাকে কি বলা হয়? ওই ঘরের জলীয় বাষ্প ধারণ করার ধারণ ক্ষমতা। ঠিক আছে? তাহলে এর মধ্যে 40টা জলীয় বাষ্প থাকতে পারে, এর বেশি সে থাকতে পারে না। আচ্ছা, কেন থাকতে পারে না? এর বেশি যদি থাকে, তাহলে দেখো, ধরো তাপমাত্রা বেশি নাই, ঠিক আছে, কোন একটা নির্দিষ্ট তাপমাত্রা আছে, সেটা ধরো 25°C। তাহলে এখন ধরো, আমার কথা কি শোনা যাচ্ছে সিমাই? জি ভাই, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, আমরা যেখানে আলোচনা করছিলাম, তো ধরো 25°C তাপমাত্রায় এর মধ্যে 40টা গ্যাসের অণু সে কি করতে পারে, জলীয় বাষ্পকে ধারণ করতে পারে। এখন আমরা বললাম যে কেন 25°তে 40টার বেশি করতে পারে না। এর সমস্যাটা কি? 50টাও তো হইতে পারতো, 60টাও তো হতে পারতো, রাইট? জলীয় বাষ্প বেশি হলে প্রবলেমটা কি, রাইট? মানে জি একটা ভাই। ঘরের মধ্যে বেশি কেন জলীয় বাষ্প থাকতে পারে না, সমস্যাটা কি? তো সমস্যাটা হচ্ছে, দেখো, জলীয় বাষ্প বায়ুর থেকে হালকা। সো এই ভর নিয়ে কোনো সমস্যা নাই। কিন্তু ভর নিয়ে সমস্যা না থাকলে জলীয় বাষ্পের অন্যতম ধর্ম কি? সে ব্যাক রিয়াকশন দিবে। ব্যাক রিয়াকশন দেওয়া মানে কি? সে পানিতে পরিণত হতে চায়। তাহলে পানিতে সে পরিণত হতে চায় কিভাবে? যখন সে দেখে যে এনার্জির পরিমাণটা কমে যাচ্ছে, তখন সে একটা অণু আরেকটা অণুর সাথে লেগে, তখন সে কি করে? তোমার পানিতে পরিণত হয়। তার মানে গ্যাসের গতিশক্তির সাথে বা ইনহারেন্টলি গতিশক্তির সাথে জলীয় বাষ্প আবার পানিতে রূপান্তরিত হবে কি হবে না, এটা কিন্তু অনেকাংশে ডিপেন্ড করে। এখন ধরো ওই এরিয়ার টেম্পারেচার হচ্ছে 25°C তাপমাত্রা। তার মানে কি? ওইটার একটা নির্দিষ্ট পরিমাণ গতিশক্তি আছে। তাহলে এই যে যেই আমার যদি 40টার বেশি পানির মানে পানি বাষ্পতে পরিণত হয়ে যায়, তাহলে আমার ওই বাষ্প অবস্থাতেই থাকতে ওর যেই পরিমাণ গতিশক্তি দরকার, সেই পরিমাণ গতিশক্তি তো সে সাপ্লাই দিতে পারতেছে না। তো যার কারণে ধরো 50টাই বাষ্পে পরিণত হয়ে গেল, কিন্তু তার ধারণ ক্ষমতা হচ্ছে 40টা রাখার। কেন? কেননা গতিশক্তি সে সাপ্লাই করতে পারে 40টার পর্যন্ত। তখন ওই বাকি 10টা পানির অণু আবার, সরি, বাকি 10টা জলীয় বাষ্পের অণু আবার পানিতে রূপান্তরিত হয়ে যায়। আমি বলছিলাম যে এইটা এমন না যে সেখানে রিয়াকশন অফ হয়ে গেছে, সেখানে সম্মুখমুখী বিক্রিয়াও চলতেছে, আবার বিপরীতমুখী বিক্রিয়াও চলতেছে, জাস্ট সাম্য অবস্থায় আছে। অর্থাৎ সম্মুখমুখী বিক্রিয়ার হার আর বিপরীতমুখী বিক্রিয়ার হার কি হয়ে গেছে? সমান হয়ে গেছে। যার কারণে মনে হচ্ছে যে নতুন কোনো পানির অণু জলীয় বাষ্পতে রূপান্তরিত হচ্ছে না, আবার জলীয় বাষ্প নতুন করে পানিতে রূপান্তরিত হচ্ছে না। তাহলে এই সাম্য অবস্থাটা মেনটেন করে কেন? সাম্য অবস্থাটা মেনটেন করে, ডিপেন্ড করে হচ্ছে ওইখানে থাকা গতিশক্তির উপরে। আর গতিশক্তিটা ডিপেন্ড করে কার উপরে? গতিশক্তিটা ডিরেক্টলি ডিপেন্ড করে সেই স্থানের তাপমাত্রার উপরে। অর্থাৎ কোনো একটা জায়গায়
কোন একটা ঘরে নির্দিষ্ট তাপমাত্রায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কি একটা নির্দিষ্ট পরিমাণই হয়। কথা কি বুঝতে পারছো? এতটুকু কি বোঝা গেছে সিমাইত? জি ভাই। এখন বলা হচ্ছে যে যদি জলীয় বাষ্পের পরিমাণটা ধারণ ক্ষমতার থেকে কম হয়, ঠিক আছে, এখনো সমস্ত পানি বা ওই স্থানে এনাফ পানি নাই যেটা জলীয় বাষ্পে পরিণত হবে, বা ওই স্থানে এনাফ ওই জলীয় বাষ্প নাই, তার ধারণ ক্ষমতা 40টা আছে 30টা, এই অবস্থাটাকে বলা হয় অসম্পৃক্ত অবস্থা। এবং এই অসম্পৃক্ত অবস্থায় ওই ঘরের দেওয়ালে যেই পরিমাণ জলীয় বাষ্পগুলো চাপ দিচ্ছে সেটাকে বলা হয় অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। যদি 40টা তার ধারণ ক্ষমতা 40টাই থাকে, তখন সেখানে কি হয়ে যাবে? সেখানে তোমার সম্পৃক্ত সম্পৃক্ত অবস্থায় আছে, বাস্তুচাপ। তাহলে সেখানে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ। আর যদি ধরো ধারণ ক্ষমতার থেকে বেশি হয়ে যায়, 40টা ধারণ ক্ষমতা 50টা বাষ্প হয়ে গেছে, তাহলে কি অতিপৃক্ত অবস্থা। আর অতিপৃক্ত অবস্থায় হয়ে গেলে কি হবে বলতো? অতিপৃক্ত অবস্থা হয়ে গেলে কি হবে একটু এই বলো বাষ্প দেখি। বাষ্পগুলো তরলে পরিণত হয়ে যাবে। তরলে পরিণত হবে, অর্থাৎ কি শিশিরে রূপান্তরিত হবে। জি ভাই। কিসে রূপান্তরিত হবে? শিশিরে শিশিরে। রূপান্তরিত হবে। তাহলে আমাদের দেখো শীতকালে কি হয়, শিশির দেখা যায় না সকালবেলা? জি ভাই। এর কারণ কি? হঠাৎ করে টেম্পারেচার গেছে কমে, তাহলে বায়ুতে যেই পরিমাণ জলীয় বাষ্প ছিল তারা তাদের কি হয়েছে, তাদের ধারণ ক্ষমতা হঠাৎ করে ধাপ করে কমে গেছে, যার কারণে এক্সিস্টিং যে জলীয় বাষ্পগুলো আছে তারা কি করছে, আস্তে 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 শিশিরে রূপান্তরিত হয়েছে। এই জন্যই কি হয় ঠান্ডাকালে আমরা শিশির দেখি, কখনো বর্ষাকালে বা গরমকালে কি আমরা শিশির দেখতে পাই? না। না। তার মানে কি শিশির ডিরেক্টলি ডিপেন্ড করে কার উপরে? শিশির ডিরেক্টলি ডিপেন্ড করে আমাদের ওইখানকার এক্সিস্টিং কি টেম্পারেচার আছে সেটার উপরে। আমরা কিছুক্ষণ পর ওই টেম্পারেচারের সাথে সম্পর্কগুলো নিয়েই আলোচনা করব। তা আমাদের এখন বলছে কি আমাদের এখন বলছে যে জলীয় বাষ্প আছে, এই জলীয় বাষ্প কোন একটা স্থানের আবহাওয়ার উপর কি করবে, জলীয় বাষ্পের পরিমাণের উপর কোন স্থানের আবহাওয়া নির্ভর করে। কেমন নির্ভর করে? ধরো কোন একটা স্থানে অনেক বেশি জলীয় বাষ্প, তার মানেটা কি ওই বাষ্পটা ভেজা, বা ওই বাষ্পে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প আছে, তো তার মানে কি যে কোনো সময় সেখানে বৃষ্টি হতে পারে। আবার ধরো জলীয় বাষ্প নাই, তার মানে কি খুব শুষ্ক অবস্থা, ঘাম খুব দেহের ঘাম কি হবে, খুব দ্রুত শুকায় যাবে। কথা কি বুঝতে পারছো? তাহলে এমন জায়গায় আবহাওয়াটা ডিপেন্ড করবে কার উপর? জলীয় বাষ্পের উপর। এবং বায়ুতে যে জলীয় বাষ্পের পরিমাণ, এটাকেই বলা হয় হচ্ছে ওই বায়ুর আর্দ্রতা। আমরা আরেকটু পরে যে এটা নিয়ে আরো ডিটেলস অনেক কিছু শিখবো, যে কোন স্থানে কতটুকু জলীয় বাষ্পের পরিমাণ আছে সেটাকে বলা হয় ওই বায়ুর আর্দ্রতা। আর্দ্রতা মানে কি ওই বায়ুটা কতটা ভেজা, ঠিক আছে, বা কতটা আসলে সেই বায়ুর মধ্যে জলীয় বাষ্প আছে সেটাকে আমরা প্রকাশ করি কি দিয়ে? ওই বায়ুর আর্দ্রতা দিয়ে। এখন আমাদের বলতেছে যে ধরো কোন একটা জলীয় বাষ্প ধারণ ক্ষমতা হচ্ছে 40টা, এখন ওইখানে জলীয় বাষ্প আছে বায়ুর মধ্যে 10টা, তাহলে আরো কি পানি জলীয় বাষ্পে রূপান্তরিত হতে পারবে না? তাহলে আরো যদি পানির বায়ু ওই জলীয় বাষ্পে রূপান্তরিত হতে পারে, তাহলে তারা কি চেষ্টা করবে? যে পানি যদি ওই ঘরের মধ্যে আমি ফেলে দিই, তাহলে সেই পানিগুলো চেষ্টা করবে জলীয় বাষ্পে রূপান্তরিত হওয়ার জন্য। কেননা সবকিছুই কি সাম্য অবস্থার দিকে যেতে চাই, সম্পৃক্ত অবস্থার দিকে যেতে চাই, রাইট? জি ভাই। ব্যালেন্স ক্রিয়েট করতে চাই। তখন একটা নেগেটিভ প্রেসার তৈরি হয়। অর্থাৎ যদি অসম্পৃক্ত অবস্থায় থাকে, তাহলে অসম্পৃক্ত অবস্থায় থাকলে সেই পানিগুলো চাই যে তারা যেন সম্পৃক্ত অবস্থা ক্রিয়েট করতে পারে। এই জন্য কি হয়, পানিগুলো আস্তে আস্তে জলীয় বাষ্পে তখন রূপান্তরিত হয়। সেম জিনিসটা আমরা দেখতে পারি যে আমাদের শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ কি বাতাসে অনেক কম থাকে। শীতকালে কি বা জলীয় বাষ্প অনেক কম থাকে না, এই কারণে তো বৃষ্টি হয় না। তাহলে জি ভাই। শীতকালে যেহেতু জলীয় বাষ্প অনেক কম থাকে, তার মানে বায়ু কি থাকে, অনেক শুষ্ক থাকে। অর্থাৎ সেখানে জলীয় বাষ্প কম, ভেজা কম, সেটা কি আছে, শুষ্ক অবস্থায় আছে। তখন কি হবে? তখন এই ভেজা কাপড়গুলো দ্রুত শুকায়। কেন দ্রুত শুকায় জানো? ওইখানকার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা পরিমাণের সমান তোমার কি হইতে পারে, জলীয় বাষ্প তৈরি করা সম্ভব হয়। ঠিক আছে। আবার সেম ভাবে বর্ষাকালে, বর্ষাকালে কি হয়, পুরো বায়ু ভেজা অবস্থায় থাকে,
চারিদিকে গরমের কারণে পুকুর, নদী, নালা, সমুদ্র সব জায়গা থেকে বায়ু বাষ্পে পরিণত হয়ে আছে। তাহলে এক্সিস্টিং অলরেডি বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি। তাহলে এমন জলীয় বাষ্পের পরিমাণ অলরেডি অনেক বেশি, সেখানে কি আর সেই পরিমাণ নেগেটিভ প্রেসার আছে যে সে পানিকে বাষ্পে পরিণত করবে? সে তো নতুন করে আর পানিকে বাষ্প পরিণত করতে চাবে না, বরং বলবে যে তুই পানিতে আছিস, তুই পানিতেই থাক, তোকে আর জলীয় বাষ্প আসে এখানে এক্সট্রা প্রেসার তৈরি করা লাগবে না। যার কারণে ভেজা কাপড়গুলো কি হয়, অনেক ধীরে ধীরে শুকায়। ক্লিয়ার? জি ভাই। তাহলে এভাবে আমরা আরো দেখতে পাই যে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য মেঘ সৃষ্টি হয়, অর্থাৎ উপরের দিকে জলীয় বাষ্পগুলো ওঠা শুরু করে। কেন ওঠা শুরু করে? কেননা বায়ুর থেকে জলীয় বাষ্প অনেক বেশি হালকা। এগুলো মনে হয় এর আগের দিন লেকচারে আলোচনা করছিলাম। তারপর যে কুয়াশা সৃষ্টি হয়, শিশির সৃষ্টি হয়, বৃষ্টি সৃষ্টি হয়, সবগুলোই আমরা কি এই জলীয় বাষ্প দিয়ে ব্যাখ্যা করতে পারি। তো নেক্সট, গ্রীষ্মকালে জলীয় বাষ্পের অবস্থা কি থাকে? গ্রীষ্মকালে জলীয় বাষ্পের অবস্থা মোটামুটি বেশিই থাকে। বুঝছো, মানে বর্ষার থেকে একটু কম থাকে কিন্তু মোটামুটি বেশিই থাকে। মানে বসন্তের পরবর্তীতেই তো টেম্পারেচার আস্তে আস্তে বাড়তে থাকে, আর পানিগুলো ধরো হচ্ছে তোমার উঠতে থাকে। এবং গ্রীষ্মকালে যে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি কিনা এটা একটা বোঝার উপায় আছে। কিছু গরম আমরা বলি না ভ্যাপসা গরম, যে খুব জি ভাই। কষ্ট লাগছে, কেন? দেখো তো ওই দিন কি টেম্পারেচার খুব বেশি থাকে? তাও মনে না হয় ভাই। যে হেভি বেশি। মানে এমনিতেও তো বেশি থাকে, কিন্তু প্রতি গরমে কি কষ্ট হয়? গরমের একটা না ভাই। নির্দিষ্ট টাইমে দেখবা যে খুব ভ্যাপসা গরম, মানে জি ভাই। হয়তোবা খুব পিক টেম্পারেচার না, কিন্তু তারপরেও মনে হচ্ছে যে বেশি গরম। তখন আসলে এক্স্যাক্টলি কি ঘটনা ঘটে বলতো, যে কেন অস্বস্তি জলীয় হয়? বাষ্পের পরিমাণ বৃদ্ধি পায়। বৃদ্ধি পায় না, সেই টাইমে আমাদের দেহের ঘাম শুকাতে চায় না। ও, সেটাই। ঘাম তৈরি হয়, তারপর কপালে কি হয়, লেগে থাকে। কাপড় চোপড় শুকায় না, কাপড় চোপড় ঘামে ভিজে গেলে সেটা কাপড় শুকাতে চায় না। এর কারণ ওই টাইমে জলীয় বাষ্পের পরিমাণ অনেক বেশি থাকে, বায়ুতেই এক্সিস্টিং জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। সো গরমের কারণে ঘাম ঠিকই বেরোয়, কিন্তু সেই ঘাম আর শুকাতে পারে না। বুঝতে পারছো? কেননা বায়ু কি বলে, যে তুই পানি অবস্থায় আছিস, পানি অবস্থাতেই থাক, জলীয় বাষ্প হয়ে আর বাতাসে চাপ বৃদ্ধি করা লাগবে না, আমার ধারণ ক্ষমতার আমি প্রায় পিকেই আছি। তো সেই সময় আমাদের গরমে অস্বস্তি তৈরি হয়। তাহলে বায়ুর আর্দ্রতা যদি বেশি থাকে তার মানে কি জলীয় বাষ্প বেশি আছে না? তাহলে আর্দ্রতা যদি অনেক বেশি থাকে, ধরো 75% থাকে, তখন আমাদের এই অস্বস্তির গরম বেশি হয় বা ভ্যাপসা গরম বেশি মনে হয়। আর টেম্পারেচার এমনি বেশি কিন্তু আর্দ্রতা অনেক কম, ধরো 35%, 40%, মানে কেবল মাত্র পুকুর থেকে পানি বাষ্পে পরিণত হওয়া শুরু হয়েছে, খুব বেশি টাইম ধরে গরম পড়েনি। ওই টাইমে দেখবা যে অনেক বেশি তাপমাত্রা, কিন্তু তারপরেও খুব বেশি কষ্ট হচ্ছে না, গরম লাগতেছে কিন্তু ওই ভ্যাপসা গরমটা লাগতেছে না। বুঝতে পারছো? জি ভাই। আবার আমাদের যে কাল বৈশাখী ঝড় টর আছে না, এইগুলোর সাথেও জলীয় বাষ্পের পরিমাণের অনেক নির্ভরতা আছে। আমরা একটা হাইগ্রোমিটারটা পড়ি, কিছুক্ষণ পরেই পড়বো। হাইগ্রোমিটারটা পড়ার পরে আমরা হচ্ছে এটা আরো ভালো মতো বুঝতে পারবো, সমস্যা নাই। আচ্ছা, যেখানে আমরা ছিলাম, তাহলে আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম হচ্ছে 7 নম্বরে। 7 নম্বরটা একটু আমি আলোচনা করি। বলছে কি, বায়ুতে জলীয় বাষ্প বেড়ে গেলে বায়ুর ঘনত্ব কমে যায়। কেন ঘনত্ব কমে যায়? কেননা জলীয় বাষ্পের ভর কি কম, রাইট? তাহলে ফলে বায়ুর চাপও কমে যায়। ঘনত্ব কমলে অবশ্যই চাপ কমবে, আমরা অলরেডি সূত্র ডেরিভেশন করে দেখে আসছি। তাহলে চাপ যদি কমে যায় তাহলে কি হবে? বায়ুর চাপ যদি আলটিমেটলি কমে যায়, পূর্ণাঙ্গ বায়ুর চাপ যদি কমে যায়, তাহলে কি হবে? আশেপাশের থেকে সমস্ত উচ্চচাপের বায়ুগুলো ওই জায়গায় চলে আসার চেষ্টা করবে। জি ভাই। তখন কি হয়ে যাবে? ঝড় শুরু হবে। এই জন্যই গ্রীষ্মকালের দিকে তোমার কি হয়, কাল নিম্নচাপ বৈশাখী সৃষ্টি হয়। হয়। রাইট, নিম্নচাপ সৃষ্টি হয় এবং কাল বৈশাখী ঝড় হয়। বুঝতে পারছো? তো আবার ইয়েস। আবার কি বলছে, যে বায়ুতে জলীয় বাষ্প যদি কমে যায়, আবার দেখো যখন বৃষ্টি পড়া শুরু করে তখন কিন্তু আবার আমাদের কি হয়, আলটিমেটলি ঝড়ের পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে। এটার একটা কারণ তো অবশ্যই আছে, যে বা হিউজ পরিমাণ পানি পড়তেছে, সেই পানি আসলে বায়ুর বাধাটাকে আস্তে আস্তে কমায় দেয়, মানে সরি, বায়ুর বাধার পরিমাণ বাড়ায় দেয়, যার কারণে বায়ুর গতি কমায় দেয়। এটাও একটা কারণ যে বৃষ্টি হলে ঝড় থেমে যায়। আরেকটা কারণও হচ্ছে আস্তে আস্তে এই যে চাপটা, চাপটা সহনশীল পর্যায়ে বা স্থিমিত হয়ে যায়, মানে চাপটা আস্তে আস্তে কমতে থাকে। তো যার কারণে বৃষ্টি হলে তখন চাপের কারণেও কি হয়ে যায়,
ঝড়টা আস্তে আস্তে কমতে থাকে। ওই যে আমাদের আহ তোমার যে সকল হচ্ছে ইয়ের অঞ্চল আছে, ওটা কি হাওরের অঞ্চল আছে, সেই হাওরের অঞ্চলে এই জন্য ধরা হয় যে ঝড় হচ্ছে তোমার ডেভিল বা শয়তান আর কি তৈরি করে, আর বৃষ্টি এসে সেই শয়তানকে থামায় দেয়। এরকম সামথিং কিছু কাহিনী আছে আর কি। তো যাই হোক, অবশ্যই আছে। আচ্ছা, তো যাই হোক, তাহলে আমরা বুঝতে পারলাম যে এই বাকি পয়েন্টগুলো বইয়ে দেয়া আছে খুব ভালো মতো। এগুলো আস্তে আস্তে মানে বোঝার কথা। তাহলে এই পয়েন্টগুলো নিয়ে আমি আর তেমন আলোচনা করব না। একটু বই নিয়ে ভালো মতো দেখো। এখান থেকে ব্যাপক জি পরিমাণে ভাই, খ আদ্য তো শুরু নাম্বার করে। প্রশ্ন দিবে। হ্যাঁ, এখান থেকে ব্যাপক পরিমাণে ক এবং খ নাম্বারের প্রশ্ন দিবে, এবং তার সাথে সাথে এমসিকিউ দিবে। তো সেটার জন্য রেডি থাকো, এটা বইয়ের ভিতর থেকে দিবে এবং বই তোমাকে পড়া লাগবে, হ্যাঁ। তবে আরেকটা জিনিস আমাদের একটু আলোচনা করতে হবে, সেটা হচ্ছে তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। তাহলে তাপমাত্রা যখন বৃদ্ধি পাবে তখন জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা কেন বৃদ্ধি পাবে? এর কারণ গতিশক্তি বৃদ্ধি পাবে। অর্থাৎ তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পাবে। অনেক পরিমাণ জলীয় বাষ্প ধারণ করলেও গতিশক্তির কারণে একটা জলীয় বাষ্প আরেকটা জলীয় বাষ্পের সাথে লেগে যাবে না, এবং লেগে না যাওয়ার কারণে তারা জলীয় বাষ্প অবস্থাতেই থাকতে পারবে। আর দুই নাম্বার জিনিস, টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে ওই ব্যাক রিয়াকশন দেওয়া কি কঠিন না? অর্থাৎ ঘনীভবন হওয়া কি কঠিন না? পানিতে রূপান্তরিত হওয়া কি কঠিন না টেম্পারেচার যদি বৃদ্ধি পায়? জলীয় বাষ্প থেকে যদি পানিতে রূপান্তরিত হইতে চাই তাহলে অবশ্যই ঠান্ডা অবস্থায় সেটা হওয়া সম্ভব, কিন্তু গরম টেম্পারেচারে কি সেটা হওয়া সম্ভব? উত্তর হচ্ছে না। যার কারণে না। ব্যাক রিয়াকশনের পরিমাণ কমে যায়, ফরওয়ার্ড রিয়াকশনের পরিমাণ বেড়ে যায়। ঠিক আছে, তো যার কারণে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে বাতাসের জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাও বৃদ্ধি পায়। যেমন আমরা বললাম 25 ডিগ্রিতে ধরো সেখানকার জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা 40টা, তাহলে 30 ডিগ্রিতে হয়ে যাবে 50টা, 35 ডিগ্রিতে হয়ে যাবে 60টা। ক্লিয়ার? আশা করতেছি ক্লিয়ার। আরেকটা জিনিস বলি, এই যে আমি বললাম না যে 25 ডিগ্রিতে ধরো 40টা, হ্যাঁ, এগুলো সবই কাজে লাগবে এরপরে। 30 ডিগ্রিতে আমি কয়টা বললাম, ধরো 50টা। তাহলে বলো তো 35 ডিগ্রিতে কয়টা হওয়ার কথা? 60টা কি না? ভাই? বললাম 25 ডিগ্রিতে ধরো ধারণ ক্ষমতা 40টা, 30 ডিগ্রিতে ধরো ধারণ ক্ষমতা 50টা, তাহলে 35 ডিগ্রিতে কি 60টা হওয়ার কথা না? জি ভাই, কিন্তু সেটা হবে হওয়ার কথা। 65টা। মানে পাঁচ ধরো পাঁচ করে বাড়বে। 65টা বা 60। না না, পাঁচ পাঁচ করে বাড়বে তা না। আমি যেটা বুঝাইতে চাইলাম যে এটা কোনো লিনিয়ার সম্পর্ক না। মানে টেম্পারেচারের সাথে জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, এই জিনিসটা কোনো লিনিয়ার সম্পর্ক না। জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা আসলে কি তোমাকে নির্দেশ করতেছে যে ওই স্থানে সম্পৃক্ত করতে গেলে কি পরিমাণ তোমার টেম্পারেচার, মানে ওই অবস্থানে তোমাকে সম্পৃক্ত করতে গেলে কি পরিমাণ তোমাকে হচ্ছে জলীয় বাষ্প দরকার হবে, রাইট? জি। তাহলে এই যে যেই সম্পৃক্ত হওয়ার জন্য যে প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ, এটা কিন্তু তোমার লিনিয়ার আকারে বৃদ্ধি পায় না। ঠিক আছে, বা এটা হচ্ছে তোমার সরল রৈখিক আকারে বৃদ্ধি পায় না, সমান অনুপাতে বৃদ্ধি পায় না। আমরা ম্যাথ করতে যাই দেখব এটা কেমন আকারে থাকে। এটা হচ্ছে একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন আকারে থাকে। আমি একটু পর আলোচনা করতেছি। ম্যাথ করতে যেয়ে এটা বোঝাটা খুব গুরুত্বপূর্ণ, এবং ম্যাক্সিমাম স্টুডেন্ট এটা না বুঝে ম্যাথ করে। হ্যাঁ, এরা ঠিকই ম্যাথ করে কিন্তু বুঝে না যে কেন ম্যাথটা করলো। আচ্ছা, আমরা ম্যাথ করার টাইমে ওইটা একটু বোঝার চেষ্টা করব যে কেন সেটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন এবং কেন সেটা একটা লিনিয়ার ইকুয়েশন না। এটা আমাকে একটু মনে করায় দিও ম্যাথ করার টাইমে, আমি এটা একটু দেখাবো, হ্যাঁ। আচ্ছা, এখন আসো শিশিরাঙ্ক। সহজ বাংলা ভাষায় বলি, ধরো একটা বায়ুর টেম্পারেচার হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াস, তার এবং সেখানে ধারণ ক্ষমতা হচ্ছে 40। ধারণ ক্ষমতা হচ্ছে কত? 40। আর বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প আছে কত? জলীয় বাষ্প আছে ধরো 30টা। তাহলে এখন কি অবস্থায় আছে? তার ধারণ ক্ষমতা 40, সম্পৃক্ত অবস্থায় আছে। কি অবস্থায় আছে?
অসম্পৃক্ত। অসম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ তার আরো কয়টা দরকার জলীয় বাষ্প? 10টা 10টা। দরকার। 10টা দরকার। আমাদের এখন টার্গেট হচ্ছে যেমনেই হোক এই বায়ুটাকে আমরা সম্পৃক্ত বাষ্পচাপে পৌঁছাবো, সম্পৃক্ত অবস্থায় পৌঁছাবো। তাহলে আমাদের হাতে অপশন কয়টা সম্পৃক্ত অবস্থায় তৈরি করার জন্য? আমরা যেমনেই হোক এইখানকার যেই কক্ষটা আছে বা যেই বাক্সটা আছে, এই বাক্সটাকে আমরা সম্পৃক্ত কন্ডিশনে নিয়ে যাব। তাহলে আমার অপশন কয়টা? জলীয় বাষ্পের সংখ্যা বৃদ্ধি করতে হবে, তাই তো? 1 নাম্বার পদ্ধতি জলীয় বাষ্পের সংখ্যা বৃদ্ধি করে। আর কোনোভাবে কি সম্পৃক্ত করা সম্ভব? এই তাপমাত্রা কমিয়ে। রাইট। আরেকটা হচ্ছে তাপমাত্রা কমায়। তাপমাত্রা কমানো মানে কি? ধারণ ক্ষমতা কমায়। জি ভাই। তাহলে ধরো, ধরো আমি আস্তে আস্তে টেম্পারেচারকে কমাইতে থাকলাম। কি করতে থাকলাম? টেম্পারেচারকে কমাইতে থাকলাম। কমাইতে কমাইতে আমি দেখলাম 18 ডিগ্রি সেলসিয়াসে তার ধারণ ক্ষমতা হচ্ছে 30। কথা কি বুঝছো? 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তার ধারণ ক্ষমতা ছিল 40, উপস্থিত জলীয় বাষ্প ছিল 30। টেম্পারেচার আস্তে আস্তে কমাইতেছি, কমাইতে কমাইতে 18 ডিগ্রিতে আসলাম, তখন তার ধারণ ক্ষমতা 30। জলীয় বাষ্পের পরিমাণ কি কমবে? জলীয় বাষ্পের পরিমাণ কি এখানে কমবে? জলীয় বাষ্পে না। কমবে না, কেননা সেটা তো জলীয় বাষ্প আকারেই আছে। তাহলে সেটাও আছে কত? 30। তাহলে এমনি আমি কি করলাম? আমি আমার টেম্পারেচারটাকে কমায়ে, তাপমাত্রাটাকে কমায়ে, জলীয় বাষ্পের ধারণ ক্ষমতাকে কমায় দিলাম, কমায়ে সেখানে একটা সম্পৃক্ত অবস্থা তৈরি করলাম। তাহলে আমার যেই উপস্থিত জলীয় বাষ্প ছিল 30, এটা যদি চেঞ্জ হয়ে যাইতো, এটা যদি হয়তো 25, তাহলে কি আর এই টেম্পারেচারটা 18 থাকতো, নাকি আরো কম লাগতো? ধরো এটা 30 না, এখানে উপস্থিত জলীয় বাষ্প আছে 20টা, তাহলে আমার কি এই টেম্পারেচারকে আরো বেশি ড্রপ করা লাগতো না? 20টায় নিয়ে যাইতে হইতে, জি ভাই। ধারণ ক্ষমতাও 20-এ নিয়ে যাইতে হলে আরো কমাইতে হইতো। তাহলে আমার টেম্পারেচারটা কত কমাতে হচ্ছে, এটা ডিপেন্ড করতেছে কি বর্তমান টেম্পারেচার জলীয় বাষ্প কতটা আছে তার উপরে। বর্তমান টেম্পারেচারে আমার উপস্থিত জলীয় বাষ্প কত আছে সেটার উপর সিগনিফিকেন্টলি ডিপেন্ড করতেছে যে আমি কত টেম্পারেচার কমাবো। কথা কি বুঝতে পারছো? জি। এটাকেই আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক। অর্থাৎ যেই টেম্পারেচারে নিয়ে গেলে ধারণ ক্ষমতা আর উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ দুইটা সেম হয়ে যায়, উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ ওই ধারণ ক্ষমতা সমান যেই টেম্পারেচারে হয়ে যায়, সেটাকেই আমরা বলি হচ্ছে শিশিরাঙ্ক। কথা কি বুঝছো নাকি বোঝো নাই? বুঝছি ভাই। তাহলে শিশিরাঙ্ক কি? একটা নির্দিষ্ট তাপমাত্রা, যেই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প এবং ওইখানকার ওই টেম্পারেচারে ধারণ ক্ষমতা দুইটা সেম হয়ে যাবে। তাহলে এই জন্য দেখো শিশিরাঙ্ক কি, শিশিরাঙ্ক কি আমরা অটোমেটিক্যালি পৌঁছাইতে পারবো, নাকি টেম্পারেচার আসলে কমায় 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 শিশিরাঙ্কে পৌঁছাইতে হবে? কমায় কমায় পৌঁছাতে হবে। এই জন্যই দেখো বলছে কি, যে তাপমাত্রায় কোনো নির্দিষ্ট আয়তনের বায়ু তার ভিতরে জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত হয়, অর্থাৎ উপস্থিত জলীয় বাষ্প এবং তার ধারণ ক্ষমতা দুইটা সেম হয়ে যায়, সেটাকেই ওই বায়ু শিশিরাঙ্ক বলে। ক্লিয়ার? ক্লিয়ার? এই সিমাই ক্লিয়ার হয়েছো? জি ভাই, ক্লিয়ার হয়েছি। আচ্ছা। এই জন্যই দেখো এখানে কি বলছে, বলছে যে সাধারণত বায়ুমণ্ডলে যে জলীয় বাষ্প থাকে তার দ্বারা সেই বায়ুমণ্ডল সম্পৃক্ত হয় না, মানে ম্যাক্সিমাম টাইম সেটা কি হয়, অসম্পৃক্ত অবস্থাতেই থাকে। কিন্তু যখন আমি বায়ুকে আস্তে আস্তে ঠান্ডা করতে থাকি, তখন একটা তাপমাত্রায় এসে কি হয়ে যায়, ধারণ ক্ষমতা কমে যায়, যার কারণে উপস্থিত জলীয় বাষ্প এবং ধারণ ক্ষমতা দুইটাই সমান হয়ে যায়, এবং সেই তাপমাত্রাটাকেই আমরা কি বলবো, শিশিরাঙ্কে, শিশিরাঙ্ক হিসাবে কি বলবো, আখ্যায়িত করব। আচ্ছা একটা জিনিস বলো তো, এই যে যে শিশিরাঙ্ক যে আমরা মাপতেছি, ঠিক আছে,
এই শিশিরাঙ্কের থেকেও যদি আমি কম টেম্পারেচার নিয়ে নিয়ে যাইতাম, তাইলে কি হইতো? ধরো 18 থেকে বাদ দিয়ে আমি 15 ডিগ্রি সেলসিয়াসে নামায় দিলাম, তাইলে কি হইতো? জলীয় বাষ্পের সংখ্যা কমে যায় তো। জলীয় বাষ্পের সংখ্যা কমে যাইতো, উপস্থিত জলীয় বাষ্পের সংখ্যাও কমে যাইতো, ধারণ ক্ষমতাও কমে যাইতো। তাহলে যেটুকু জলীয় বাষ্প কমে গেল সেটা কোথায় যেত? শিশির হিসেবে থাকতো। শিশির হিসাবে পরিণত হতো, অর্থাৎ ঘনীভূত হয়ে যেত। ক্লিয়ার? ইয়েস ভাই, ক্লিয়ার। গুড। তাহলে শিশিরাঙ্কের ক্ষেত্রে আমাদের খুবই ভাইটাল জিনিস কি? ভাইটাল জিনিস হচ্ছে উপস্থিত জলীয় বাষ্পটা কেমন আছে। উপস্থিত যদি জলীয় বাষ্পটা তোমার হচ্ছে ধারণ ক্ষমতার কাছাকাছি থাকে, তাইলে আমাদের শিশিরাঙ্কটাও কি বর্তমান টেম্পারেচারের কাছাকাছি হবে। ইয়েস। আর যদি দেখি ধারণ ক্ষমতা হচ্ছে 100 আর জলীয় বাষ্প আছে 20, তাহলে আমাদের কক্ষ তাপমাত্রার থেকে বা মানে বর্তমান তাপমাত্রার থেকে শিশিরাঙ্ক অনেক বেশি লো হবে, রাইট? জি ভাই। তাহলে শিশিরাঙ্ক আমাদের বুঝাবে যে ওইখানকার বাষ্পটাকে সম্পৃক্ত করতে গেলে বায়ুটা কতটা ঠান্ডা হওয়া লাগবে। ক্লিয়ার? ইয়েস বলে ক্লিয়ার। আচ্ছা, এখন আসো আমরা পড়ি হচ্ছে আর্দ্রতা। তো আর্দ্রতা হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় হচ্ছে পরম আর্দ্রতা, আরেকটাকে বলা হয় হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। তো পরম আর্দ্রতা মানে কি বলছে? বলছে যে কোনো একটা সময়ে কোনো স্থানের একক আয়তনের, একক আয়তন মানে কি, 1 মিটার কিউব, 1 মিটার কিউবে যেই পরিমাণ জলীয় বাষ্পের ভর থাকে তাকে আমরা বলি ওইটার পরম আর্দ্রতা। এটা কি বলার আর কোনো দরকার আছে না? এমনি বুঝতে পারিছো? 1 মিটার কিউবে যতটুকু জলীয় বাষ্প আকারে পানি থাকবে, মানে সেই জলীয় বাষ্পের ভরটাকেই আমরা কি বলবো? পরম আর্দ্রতা বলবো। ক্লিয়ার? এটা কি বুঝতে পারছো? আহ, তাহলে পরম আর্দ্রতার একক কি হবে? পরম আর্দ্রতার একক হবে কেজি/মিটার কিউব। ঘনত্বর একক। হ্যাঁ, কেজি/মিটার কিউব। তার মানে যদি আমরা বলি যে তোমার হচ্ছে এখানে জলীয় বাষ্প আছে 2 কেজি/মিটার কিউব, পরম আর্দ্রতা হচ্ছে 2 কেজি/মিটার কিউব, তার মানে কি 2 মিটার কিউবে জলীয় বাষ্প আছে 2 কেজি। ক্লিয়ার? বোঝা গেছে? জি ভাই, বোঝা গেছে। এখন আমাদের যেটা সমস্যা সেটা হচ্ছে পরম আর্দ্রতা দিয়ে আমরা আসলে টের পাই না যে বায়ুটা কতটা ভেজা অথবা শুষ্ক। তাহলে সেই জন্য আমাদের দরকারটা কি? সেজন্য আমাদের দরকারটা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা। আপেক্ষিক আর্দ্রতা মানেটা কি এটা একটু ভালো মতো বুঝতে হবে। আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝাইছে বোঝো? নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর এবং ওই একই তাপমাত্রায় ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভরের অনুপাত। মানেটা কি? ধরো 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এর ধারণ ক্ষমতা হচ্ছে 40টা, আছে হচ্ছে 30টা অণু। তাহলে আমাদের আপেক্ষিক আর্দ্রতা কি হবে? 30টা অণুর ভর ভাগ 40টা অণুর ভর। 40 টনের ঘর। তাহলে আর্দ্রতা যত বেশি হবে তার মানে কি প্রায় সম্পৃক্ত অবস্থায় আছে, অর্থাৎ ধারণ ক্ষমতার কাছাকাছি আছে, রাইট? জি ভাই। আর আপেক্ষিক আর্দ্রতা যত কম হবে তার মানে কি উপস্থিত জলীয় বাষ্পের ভরের তুলনায় সম্পৃক্ত করার অবস্থা মানে কি ধারণ ক্ষমতা। তাহলে ধারণ ক্ষমতা অনেক বেশি কিন্তু বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প আছে কি কম। আর্দ্রতা বলো তো 100%-এর বেশি কি হতে পারে? না ভাই, হইতে পারে না। কেন হতে পারে না? আপেক্ষিক আর্দ্রতা কেন 100%-এর বেশি হতে পারবে না? অসম্পৃক্ত হয়ে যাবে, এই জন্য অতিরিক্ত। অতিপৃক্ত হয়ে যাবে, অর্থাৎ ধারণ ক্ষমতার বেশি বায়ু তো ওখানে থাকতেই পারবে, বাষ্প তো ওখানে থাকতেই পারবে না। জি ভাই। তাহলে শিশির নিচে হয়ে যদি, যাবে তখন। রাইট, শিশির হয়ে যাবে।
তাহলে এই কারণে আমাদের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ হতে পারে কত? 100%। আর সর্বনিম্ন হতে পারে কত? 0% যদি 0। বায়ু পুরোপুরি শুষ্ক হয়। ঠিক আছে, তাহলে আমাদের উপস্থিত জলীয় বাষ্পের ভর আমরা ভাগ দিব কি দিয়ে? তার ধারণ ক্ষমতা বা ওই তাপমাত্রায় সম্পৃক্ত হতে যেই পরিমাণ বাষ্পের দরকার, ওই তাপমাত্রায় সম্পৃক্ত হতে যেই পরিমাণ জলীয় বাষ্প দরকার, সেটাই কি ওই জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা না? ওই তাপমাত্রার ধারণ ক্ষমতা না? সেটাই কিন্তু ওই তাপমাত্রার ধারণ ক্ষমতা। এখন এই আপেক্ষিক আর্দ্রতাকে প্রকাশ করা হয় আর দ্বারা। সমস্যা হচ্ছে এই আপেক্ষিক আর্দ্রতার আরটাকে আমরা ভিন্ন ভিন্ন ভাবে বলতে পারি। যেমন আমরা কিছুক্ষণ আগে কি বললাম, যে ওই তাপমাত্রায় সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের পরিমাণ আর ওই তাপমাত্রায় জলীয় বাষ্পের ধারণ ক্ষমতা, দুইটা কি একই কথা না? জি ভাই। একই যেরকম কথা, সেরকম এই আপেক্ষিক আর্দ্রতাকে এই একই কথাগুলো বিভিন্ন ভাবে ঘুরায় পেঁচায় এই আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা দেওয়া যায়, বা আপেক্ষিক আর্দ্রতার তোমার হচ্ছে ক্যালকুলেশন করা যায়, কিন্তু সবগুলোর মিনিং হচ্ছে সেমই কথা। তাহলে প্রথমে আমাদের কি বলতেছে? প্রথমে আমাদের আপেক্ষিক আর্দ্রতা বলতে বোঝাচ্ছে, আমরা একটা লাইন টানি, এটা সিলেক্ট করি, করে আমরা নিচে আবার অ্যাড করি। তাহলে একবার আমাদের কি বলতেছে? একবার আমাদের বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের ভর, উপস্থিত, এটা হচ্ছে ইম্পর্টেন্ট কথা, উপস্থিত জলীয় বাষ্পের ভর। আর নিচে কি হবে? ওই নির্দিষ্ট তাপমাত্রায় সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের ভর। আবার দেখো, এই সেম আরটাকে আমরা আরেক ভাবেও সংজ্ঞায়িত করতে পারি। এই সেম জিনিসকে আমরা একটু পেঁচায় লিখবো। কেমনে পেঁচায় লিখবো? ধরো এই সেম জিনিসকে এখন আমরা কি লিখবো? বলবো বায়ুতে ওই তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ। এখন দেখো এইখানে দেয়া আছে কি? ভর। আর আমি এই সেম জিনিসটা লিখলাম কি? ধরো চাপ। তাহলে নিচেও আমাকে কি দিয়ে ভাগ দিতে হবে? চাপ দিয়ে। চাপ দিয়ে ভাগ দিতে হবে। তাহলে এখানে আমার আছে ভর, এবার আমি সেখানে কেটে লিখে দিলাম চাপ। তাহলে নিচেও কি করতে হবে? চাপ দিয়ে আমাকে ভাগ দিতে হবে। তাহলে কিসের চাপ দিয়ে আমি ভাগ দিব? সম্পৃক্ত করতে প্রয়োজনীয় জলীয় বাষ্পের, এটা দিয়ে চাপ ভাগ দিব। তাহলে এই সব ভরের জায়গায় আমি ভাগ দিলাম হচ্ছে চাপ দিয়ে। নাও এখানে আমি কেটে বসাই দিলাম চাপ। দেখো যতটুকু ভর সেই অনুপাতেই তো চাপ হবে, রাইট? অর্থাৎ ভরের সাথে চাপ কি সমানুপাতিক না? তো ভরের যেটা অনুপাত সেটাই কি চাপের অনুপাত না? জি ভাই। রাইট। এখন তুমি একটা মজার জিনিস দেখো তো, এই যে যে নির্দিষ্ট তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্পের চাপ যা, আর শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কি একই না? হ্যাঁ। শিশিরাঙ্কে কি পরিমাণ জলীয় বাষ্প থাকে? বর্তমান তাপমাত্রায় যেই পরিমাণ জলীয় বাষ্প আছে, শিশিরাঙ্কে তো অতটুকুই জলীয় বাষ্প থাকে, রাইট? আমরা যে এর আগে আলোচনা করলাম যে শিশিরাঙ্কে কতটুকু জলীয় বাষ্প থাকে, বর্তমান টেম্পারেচারেও যতটুকু জলীয় বাষ্প থাকে, শিশিরাঙ্কেও কি হয়? সেই পরিমাণ জলীয় বাষ্পই থাকে। চেঞ্জটা হয় কি? হ্যাঁ। শুধুমাত্র ধারণ ক্ষমতার। তাহলে হ্যাঁ। আমি এইটা কি বলতে পারি না, 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপস্থিত জলীয় বাষ্প যে কয়টা, শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পও আসলে সে কয়টাই।
হ্যাঁ। রাইট? তাহলে আমি এই পুরো কথাটা নির্দিষ্ট তাপমাত্রায় বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের চাপ, এটাকে আমি কেটে কি লিখতে পারি? শিশিরাঙ্কে উপস্থিত জলীয় বাষ্পের চাপ। রাইট? বললে কি কোনো সমস্যা হবে? বললে কি কোনো সমস্যা হবে? না ভাই। তাহলে আমরা সেটাই লিখি। তাহলে আমরা কি বলবো? শিশিরাঙ্কে, তাহলে শিশিরাঙ্কে বায়ুটা কি অবস্থায় থাকবে? সম্পৃক্ত অবস্থায় থাকবে। তাহলে আমি কি লিখবো? শিশিরাঙ্কে শিশিরাঙ্কে সম্পৃক্ত সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। আর নিচে কি হবে? নিচে হবে বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত করতে জলীয় বাষ্পের তাপ। তার মানে বায়ুর তাপমাত্রায়, বর্তমান বায়ুর যে তাপমাত্রা, সেই বায়ুর তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ, সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। তাহলে তুমি যেভাবেই লিখো কোনো সমস্যা নাই। তাহলে কি, যেভাবেই তুমি লিখো কোনো সমস্যা নাই, সবগুলো কথার মানে হচ্ছে সেম। ঠিক আছে? তাহলে মেন কথা হচ্ছে যে বর্তমান অবস্থায় থাকা অসম্পৃক্ত জলীয় বাষ্পের চাপকে ভাগ দিব আমি সম্পৃক্ত অবস্থায় যেই পরিমাণ আমার জলীয় বাষ্পের চাপ থাকার কথা সেটা দিয়ে। আর এই অসম্পৃক্ত অবস্থায় বর্তমানে যে আমার চাপটা আছে, সেটাই কি শিশিরাঙ্কে সম্পৃক্ত অবস্থায় ওই জলীয় বাষ্পের চাপ। কেননা শিশিরাঙ্কে একই পরিমাণ জলীয় বাষ্পই থাকবে। এটাকে আমরা যদি হ্যাঁ। সূত্র আকারে লিখি, তাহলে আমরা আর ইজিক্যাল টু লিখি ছোট হাতের এফ ভাগ বড় হাতের এফ ইন্টু 100%। বড় হাতের এফ মানে কি? সম্পৃক্ত করতে বর্তমান তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পের চাপ। আর ছোট হাতের এফটা কি? শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। ক্লিয়ার? এই ক্লিয়ার? ক্লিয়ার তো? জি ভাই, ক্লিয়ার। আচ্ছা, এখন আমাকে যদি বলে আর ইজিক্যাল টু 50%, এর মানে কি বলো দেখি? এই তিনটা কথা দিয়ে একে একে আমাকে বলো দেখি। আর ইজিক্যাল টু 50%, প্রথমটা দিয়ে বলো দেখি কি আসলে এটার ফিজিক্যাল মিনিং কি? মানে নির্দিষ্ট তাপমাত্রা সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্প প্রয়োজন তার অর্ধেক পরিমাণ আছে। গুড, সাবাস। সেকেন্ডটা দিয়ে ব্যাখ্যা কি হবে? সেমই প্রায়। না, বাষ্পের সেম না। চাপ। সম্পৃক্ত সেম না। অবস্থায়, সম্পৃক্ত অবস্থায় যেই পরিমাণ জলীয় বাষ্প চাপ দিত, তার 50% এখন দিচ্ছে। হ্যাঁ। ক্লিয়ার? যদি হ্যাঁ। তৃতীয়টা দিয়ে ব্যাখ্যা দিতে বলে তাহলে কি হবে? এটা চিন্তা করে বলো দেখি। শিশিরাঙ্ক দিয়ে যদি বলে যে 50% জলীয়, 50% আর্দ্রতা বলতে কি বুঝো? পারবা? বলে দেন। আচ্ছা, মানে কি হবে? যে বর্তমান তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যা, তার 50% হবে কি শিশিরাঙ্কে সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ। অর্থাৎ শিশিরাঙ্কের সম্পৃক্ত অবস্থায় আমরা 50% চাপ পাচ্ছি, বর্তমান মানে অবস্থায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ যে পরিমাণ চাপ দিত তার। মানে ক্লিয়ার? ধারণ ক্ষমতা কমার সাথে সাথে বাষ্পের চাপও কমছে সেই হিসেবে। রাইট, ধারণ ক্ষমতাও কমতেছে, জলীয় বাষ্পের সম্পৃক্ত অবস্থার চাপও কমতেছে। ঠিক আছে? জি ভাই, ঠিক আছে। এখন আমাদের দরকার হচ্ছে, ভাই এই যে আপেক্ষিক আর্দ্রতা বা তাপমাত্রা মাপবো, তাহলে এই আর্দ্রতা মাপার জন্যে এখন এই যে যেই বললাম জলীয় বাষ্পের চাপ, বুঝছো? এখন জলীয় বাষ্পের চাপ তাপমাত্রার সাথে সাথে কত হবে সেটার একটা চার্ট আছে। এই চার্টটার নাম আমি আসলে ভুলে গেছি। আমি এর আগের দিন খুব কষ্টে মনে করে রাখছিলাম,
এটার নাম মনে হয় রেনোর চার্ট বা এরকম সামথিং, হ্যাঁ, কারণ বললে তো ভুল হয়ে বইতে আছে যাবে। ভাই। বইতে মনে হয় নাই এটা, আমি কোথায় থেকে যেন ঠিক মতো পড়ে ওই চারটাও আমি লিখছিলাম, চারটা মনে হয় আমি তুলি নাই পরে আর। ঠিক আছে, ওটা মনে হয় রেনোর চার্ট বলে বা এরকম সামথিং। এই চারটা তোমাদের দরকার নাই, তোমাদের ম্যাথে হুবহু দিয়া থাকবে। হুম। তো চারটার সিগনিফিকেন্স মানে কি? দেখো ভাই, ঘর যেটাই হোক, কোন একটা জায়গায় চাপের পরিমাণ, চাপ মানে কি একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল না? ইয়েস। তাহলে এই চাপ কি কখনো ঘরের আয়তনের উপর ডিপেন্ড করে? না। না, কেননা জিনিসটা তো একক ক্ষেত্রফলের উপর, রাইট? ঘর যতই ইয়েস। বড় হোক, জিনিসটা একক ক্ষেত্রফলের উপরে। তাহলে হ্যাঁ। সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কি বললাম? কোন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ, এটা কনস্ট্যান্ট। হ্যাঁ। হ্যাঁ। কোন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কনস্ট্যান্ট, এটা আর কোনো কিছু দিয়েই চেঞ্জ হচ্ছে না। আসলে হয়, কিন্তু অনেক কমপ্লেক্স, ওইগুলো আমাদের এখন হেডেক না। তাহলে কোন তাপমাত্রায় সম্পৃক্ত জলীয় বাষ্পের চাপ কনস্ট্যান্ট, এটার একটা চার্ট আছে। ঠিক আছে, এই চার্টটা তোমাদের লাগবে না। এই চার্টটা কেমন? এই চার্টটা ধরো 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত অবস্থায় জলীয় বাষ্পের তাপ ধরো হচ্ছে 25 মিলিমিটার এইচজি, ধরে নিলাম, হ্যাঁ, জাস্ট অ্যাজাম্পশন করে আমি বসাইলাম। 12 ডিগ্রি সেলসিয়াসে ধরো দেয়া আছে 27 ডিগ্রি 27 mmHg, এরকম করে ধরো দেয়া আছে। বুঝতে পারছো? এরকম করে একটা ইয়েস ভাই। টোটাল চার্ট দেয়া আছে। তাহলে এই টোটাল চার্টে ধরো তোমার 5-6 ডিগ্রি থেকে শুরু করে ডিরেক্টলি 40-50 ডিগ্রি পর্যন্ত এরকম একটা তাপমাত্রায় বিভিন্ন জায়গায় সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে। এখন তাইলে আমাকে যদি নির্ণয় করতে হয়, কি নির্ণয় করতে হয়? আমাকে যদি কোনো মতে নির্ণয় করতে হয় যে ভাই, আমার বাতাসের আপেক্ষিক আর্দ্রতা কত, তাইলে আমার এখন কি কি দরকার? চাপ কিন্তু আমি ডিরেক্টলি পায়ে যাব। আমাদের সূত্র ছিল R = বড় হাতের এফ, সরি, ছোট হাতের এফ ভাগ বড় হাতের এফ ইন্টু 100%। এই বড় হাতের এফ মানে কি ছিল? এই বড় হাতের ছোট হাতের এফ মানে ছিল হচ্ছে শিশিরাঙ্কের, শিশিরাঙ্কের অবস্থা। শিশিরাঙ্কের সম্পৃক্ত অবস্থার সম্পৃক্ত বাষ্পচাপ। জল। হ্যাঁ। আর এটা আচ্ছা। ছিল কি বর্তমান অবস্থার, তোমার বর্তমান তাপমাত্রার সম্পৃক্ত অবস্থার বাষ্পচাপ। তাপ বাষ্পচাপ। তাহলে এখন দেখো ভাই, আমাদের আসলে দরকারটা কি? বর্তমান তাপমাত্রা দরকার আর শিশিরাঙ্কটা দরকার। জি ভাই। তাহলে কি আমি আর্দ্রতা নির্ণয় করতে পারবো না? দেরি হবে। রাইট? জি ভাই, ঠিক আছে। এই রনি আপা আর আপনি, এই যে ইসমাইল, এই দুইজন কি ঘুমাচ্ছ নাকি? এই আপনারা কি দুইজন বুঝতে পারছেন তো? আমি তো খালি সিমাইতে দেখছিলাম আর কি প্রথমে, এজন্য ওক দিয়েই কথা বলছি আর কি। আচ্ছা, যাই হোক। আর আমার এই যে এখনো কাশি যায়নি, তো কথা বলতেই খুব কষ্ট হচ্ছে। কিন্তু এত ক্লাস মিস গেছে যে আমি আজকে আর ক্লাস নিতে সাহস করলাম না। আবার ইসমাইল আমাকে গুতা দিচ্ছে যে ভাই, আমাদের ফার্স্ট পেপার শুরু হচ্ছে, কাল লেকচার দেখবো। তো সমস্যা নাই আমার কাছে, লেকচার আমি সবই রেডি করে রাখছি। তো ইনশাল্লাহ ধাপে ধাপে আমি আস্তে 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 তোমাদের নিয়ে ফেলবো, টেনশন নাই। তাপগতিবিদ্যার পর আমরা আর ফার্স্ট পেপারে ব্যাক আসবো। আচ্ছা, এখন আসো, আমরা যেটা বলছিলাম, তাহলে আমাদের যেমনেই হোক শিশিরাঙ্কটা দরকার আর বর্তমান তাপমাত্রাটা দরকার। কোন স্থানের বর্তমান তাপমাত্রা বের করা কি কোনো কঠিন কাজ? না। বর্তমান তাপমাত্রা বের করা কিন্তু কোনো কঠিন কাজ না। ঠিক আছে, কিন্তু শিশিরাঙ্ক বের করাটা কঠিন কাজ। কেন? ধরো একটা তোমার জায়গার বায়ু আছে, সেই বায়ুটা কখন ঠান্ডা হতে হতে কখন শিশির জমা কেবলমাত্র শুরু হচ্ছে, এই পয়েন্টটা তোমাকে বের করা লাগবে, রাইট? কোন একটা জায়গার বায়ু ঠান্ডা করতে 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 কখন কেবলমাত্র শিশির জমা শুরু হবে, এমন একটা জায়গা তোমাকে তৈরি করা লাগবে, এবং সেই জি ভাই। টেম্পারেচার ক্যালকুলেট করা লাগবে। শ্রীলঙ্কা বানানোর জন্য। তো এখন কোন জায়গা কি এরকম ঠান্ডা করা সম্ভব? মানে আর্দ্রতা তো বাপে ধরো ঢাকা শহরে বা কুষ্টিয়ার, এখন কি এই ঠান্ডা করাটা সম্ভব? সম্ভব তো না, রাইট? সম্ভব।
সম্ভব কোনোদিন? এই তুমি কি কুষ্টিয়া শহরের বায়ু ঠান্ডা করা শুরু করবা? না। এটা তো সম্ভব না। এই কারণে আমরা একটা যন্ত্র ইউজ করি না। যে, হ্যাঁ বলো। আচ্ছা, এই কারণে আমরা একটা যন্ত্র ইউজ করি, যেই যন্ত্র ইউজ করে আমরা যেমনেই হোক এই শিশিরাঙ্কটা যেমনেই হোক ক্যালকুলেট করব। আর শিশিরাঙ্ক যদি একবার ক্যালকুলেট করতে পারি, তাহলে আমাদের যে সে সম্পৃক্ত বাষ্পচাপের চার্ট আছে, সেখান থেকে আমরা ধাপ করে বসাই দিতে পারবো এবং আর্দ্রতা মাপতে পারবো। তাহলে আমাদের এখন মেইন ফাংশন কি? যেমনেই হোক এই শিশিরাঙ্কের ইয়েস। তাপমাত্রাটা আমরা বের করব। এবং এই শিশিরাঙ্কের তাপমাত্রা বের করার জন্য অনেক ধরনের কি ইউজ করা হয়? হাইগ্রোমিটার ইউজ করা হয়। কি ইউজ করা হয়? হাইগ্রোমিটার ইউজ করা হয়। এই হাইগ্রোমিটার অনেকগুলোর মধ্যে কি কি হাইগ্রোমিটার আছে এগুলো তোমাদের বইয়ের মধ্যে দেয়া আছে, হ্যাঁ। একটা আছে হচ্ছে সিক্ত ও শুষ্ক বাল্ব হাইগ্রোমিটার, একটা আছে শিশিরাঙ্ক হাইগ্রোমিটার, একটা আছে রাসায়নিক হাইগ্রোমিটার, আর একটা আছে কেশ হাইগ্রোমিটার। তো আমি বাকিগুলো নিয়ে একটু দেখাশোনা করছিলাম, যেহেতু এই হাইগ্রোমিটারের কাজ আমার এখন পর্যন্ত আসেনি আমার লাইফে। তো আমার তো হাইগ্রোমিটার কোনো দরকার নাই। ইভেন এইচএসসি তেও আমি এত হাইগ্রোমিটার দেখিনি। তবে যেহেতু তোমাদের বইয়ে আছে সেগুলো আমি দেখেছিলাম। ওগুলো একটু কমপ্লেক্স, বা ওইগুলো আমাদের আসলে দরকার নাই। তো এই জন্য ওই 4টা হাইগ্রোমিটার নিয়ে আমরা আলোচনা করব না, আমাদের বইয়ে একটা হাইগ্রোমিটার আছে, সেটা নিয়েই আমি আলোচনা করব। সেটার নাম হচ্ছে সিক্ত ও শুল্ক বাল্ব হাইগ্রোমিটার, যেটা তোমার ইংরেজিতে কি বলে? ওয়েট অ্যান্ড ড্রাই, ওয়েট অ্যান্ড ড্রাই বাল্ব হাইগ্রোমিটার। খুবই মনোযোগ দিয়ে শুনবা, এখান থেকে প্রশ্ন দিবে, অঙ্ক করি আসতে পারবা। তুমি আমার কাছে না পড়লেও অঙ্ক করি আসতে পারবা। কিন্তু সমস্যা যেটা ঘটবে সেটা হচ্ছে অঙ্কটা কিভাবে তুমি করলা সেটা তুমি নিজেও টের পাবা না। ঠিক আছে? তাহলে আমরা কি করব? আমরা একটু সুন্দর মতো বোঝার চেষ্টা করব। একটা ডিজিটাল হাইগ্রোমিটার নিছি। এই হাইগ্রোমিটারের মধ্যে দুইটা দুইটা কি থাকে? সেলসিয়াসের কি থাকে? এটা কি বলো দেখি? থার্মোমিটার থাকে, রাইট? ভুলেই গেছিলাম কি নাম। তাহলে দুইটা কি থাকে? থার্মোমিটার থাকে। থার্মোমিটার। তাহলে থার্মোমিটারের কাজ কি? তাপমাত্রা মাপা। জি ভাই, তাপমাত্রা। একটা থার্মোমিটার খুব সুন্দর মতো আছে, এটার সাথে কোনো কিছু অ্যাড করা নাই, যেটা বলা হচ্ছে ড্রাই থার্মোমিটার। এর সাথে কিছু অ্যাড করা নাই, স্বাভাবিক নর্মাল থার্মোমিটার। তাহলে এটা সুন্দর মতো এই ড্রাই থার্মোমিটারটা, এই ড্রাই থার্মোমিটারটা কি করবে? বায়ুর তাপমাত্রা দেখাবে, রাইট? এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? জি ভাই। আশা করি কোনো না ভাই। সন্দেহ নাই। তাহলে যেটা তোমার বায়ু থার্মোমিটারের পার্ট দেখাবে বা বায়ুর তাপমাত্রা দেখাবে, সেটাকে আমরা বললাম ধরো থেটা 1। কি বললাম? থেটা 1। থিটা 1। আর এই যে যে ওয়েট বা ভিজা, যেটাকে বলা হচ্ছে ভিজা বা ওয়েট থার্মোমিটার, সেই ওয়েট থার্মোমিটারে একটা কাজ করেছে। ভেজা মানে কি? ভেজা মানে হচ্ছে সিক্ত। সিক্ত মানে কি? ভেজা। ঠিক আছে, ওই যে বলে না ভালোবাসাই সিক্ত, হ্যাঁ, ভালোবাসা দ্বারা ভেজা আর কি। তো যাই হোক, এই ওয়েট থার্মোমিটারে কি কাজ করেছে? এই ওয়েট থার্মোমিটারে যেই তোমার তাপমাত্রা মাপার অংশটা আছে, পারদের অংশটা আছে, এর সাথে একটা সুতা লাগাই দিছে। কেমন সুতা লাগাই দিছে? ভিজা সুতা লাগাই দিছে। কেমন সুতা লাগাই দিছে? ভিজা ভেজা। সুতা লাগাই দিছে। এই ভিজা সুতা, এখানকার নিচে একটা পাত্র আছে, সেই পাত্রের মধ্যে আছে হচ্ছে পানি। সেই পানি ভর্তি পাত্রের মধ্যে আরেকটা কাপড় ঝুলাই দেওয়া হয়েছে। এখন তুমি চিন্তা করো তো, যদি এরকম একটা ভেজা কাপড় আমি দিয়ে রাখি, তাহলে এই ভেজা কাপড়টা আস্তে আস্তে শুকানোর চেষ্টা করবে না? জি ভাই। আচ্ছা, শুকানোর যদি চেষ্টা করে, তাহলে এই নিচের পানি আবার এসে ওকে ভিজায় দেওয়ার চেষ্টা করবে। জি ভাই। যেমন তোমার ধরো, যখন আমরা কেরোসিনের এই কুপি জ্বালাতাম বা কেরোসিনের হারিকেন জ্বালাতাম, তখন আমরা দেখতাম না কেরোসিনের একটা জিব্বা থাকে,
মানে হচ্ছে তোমার কেরোসিনের একটা কাপড় থাকে, যেই কাপড়কে তেলে ভিজায়ে আমরা সেই কাপড়ে আগুন ধরায় দিই। ওই কাপড় কি পুড়ে, নাকি নিচ থেকে তেল আস্তে আস্তে আসে আর সেই তেল পুড়ে? আস্তে 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 নিচের তেল একা একাই উপরে উঠে না কেরোসিনের ওই জি কুপি ভাই। থেকে? তাহলে এইটাকে হ্যাঁ আমরা কি হ্যাঁ। বলি? এইটাকে আমরা বলি হচ্ছে তরলের কৈশিকতা। কি বলি? তরলের কৈশিকতা। এটা আমাদের আমাদের কি পড়া লাগবে? উত্তর হচ্ছে হ্যাঁ, পড়া লাগবে। আমরা যখন সপ্তম অধ্যায়ে পড়ব, তখন আমরা দেখব তরলের কৈশিকতা। কি পড়ব? তরলের তরলের কৈশিকতা। কৈশিকতা। এই তরলের কৈশিকতাটা কি বলে? যে পানি একা একাই কোন একটা সলিড বডির গায়ে উপরে উঠতে থাকে। কেন উঠতে থাকে? এটার কারণ কি? এটার কারণ হচ্ছে দুই ধরনের ফোর্স আছে, একটা হচ্ছে অ্যাডহেসিভ ফোর্স, আর একটা কি আছে? কোহেসিভ ফোর্স, তাই না? যত সম্ভব এটা হ্যাঁ হ্যাঁ। কোহেসিভ ফোর্স। কোহেসিভ ফোর্স মানে কি? দুইটা ভিন্ন ভিন্ন আহ পদার্থের মধ্যেকার মনে হয় ফোর্স, সেটাকেই কোহেসিভ ফোর্স বলে না? সেটা কোহেসিভ জি বলে ভাই নাকি বলছিলেন। অ্যাডহেসিভ বলে? সেটাকেই মনে হয় কোহেসিভ বলে। যাই হোক, উল্টাপাল্টা একটু হইতে পারে, একটা মনে হয় সংশক্তি আর একটা সংযুক্তি, এরকম কিছু একটা। হ্যাঁ, যাই হোক, আমার জি এখন ভাই ঠিক মনে অধ্যায়ের নাই। শুরুতেই বলছিলেন। হ্যাঁ হ্যাঁ। তো যাই হোক, তো এখন এই পানিটা যখন, এই কৈশিক পানিটা যখন এর উপরে উঠা শুরু করবে, তখন আস্তে আস্তে এই এই যে যেই যেই হচ্ছে তোমার সুতাটা আছে, এই ভেজা সুতাটা আস্তে আস্তে শুকনা হওয়ার ট্রাই করবে, পানিকে আস্তে আস্তে বাষ্পায়িত করে দেওয়ার চেষ্টা করবে। আর তার সাথে সাথে পানি আবার এসে সেটা ফিল আপ করবে। অর্থাৎ প্রতিনিয়ত এখানে বাষ্পায়ন হতে থাকবে। অর্থাৎ কন্টিনিউয়াস এখানে কি হবে? বাষ্পায়ন হবে। জি ভাই। এটা নিয়ে কি কোনো সন্দেহ আছে? না ভাই। আচ্ছা, কোন একটা জায়গা থেকে যখন বাষ্পায়ন হয়, তখন ওই এরিয়াটা ঠান্ডা হয়ে যায় না? হয়। ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয় না? তাহলে আমি একটু মনে করাই দিই ক্লাস নাইনের পড়া। তোমরা কি পড়িছো না যে আমাদের ঘরমাক্ত দেহ ফ্যানের নিচে বসলে ঠান্ডা ঠান্ডা বেশি অনুভব হয়? এর জি কারণ ভাই। ঘামের দেহ থেকে ঘাম আস্তে আস্তে বাষ্পায়িত হয়, তখন সেই এই বাষ্পায়নের সুপ্ত সুপ্ত তাপটা আমাদের তাপটা, দেহ থেকে নিতে রাইট, থাকে। বা কলসির ফুটায়, কলসিতে যদি আমি পানি রেখে দিই, তাহলে কলসির ফুটা দিয়ে কি হয়? পানি বাষ্পায়িত হয়। নতুন কলসি, তখন কি হয়? কলসি সেই বাষ্পায়নের সুপ্ত তাপটা নিয়ে, মানে নিয়ে নেয়, যার কারণে কলসির পানি পানি ঠান্ডা থেকে। হয়ে যায়। তাহলে এখান হ্যাঁ। থেকে যদি তোমার পানির বাষ্পায়ন ঘটে, তাহলে এই সুতাটা কি ঠান্ডা হয়ে যাবে না? জি ভাই। তাহলে এই সুতাটা যদি ঠান্ডা হয়ে যায়, তাহলে এই যে যে সিক্ত ভালভ বা সিক্ত যেই থার্মোমিটার, সেই সিক্ত থার্মোমিটারের তাপমাত্রা কিছুটা ড্রপ করবে না? জি ভাই করবে। তাহলে সিক্ত থার্মোমিটারের তাপমাত্রাটাকে আমরা বলছি হচ্ছে θ2। এবং যেটা কি হবে? θ1 এর মান θ2 থেকে বড় হবে, বা θ2 কিছুটা ছোট হবে। কেন θ2 বা টেম্পারেচারটা কেন ওখানে ছোট হবে? এর কারণ বাষ্পায়নের জন্য সেখানে টেম্পারেচারটা ড্রপ করবে। ক্লিয়ার? জি ভাই। এখন তুমি বলো, এই সবগুলোর সাথে শিশিরাঙ্কের কি সম্পর্ক, বা আর্দ্রতার কি সম্পর্ক? কোনো কি সম্পর্ক পাইছো? কোনো কি সম্পর্ক পাইছো? পাওনি, বলে রাইট? দেন ভাই। আচ্ছা, পাওনি। এখানে একটা সম্পর্ক আছে। সেই সম্পর্কটা হচ্ছে এই বাষ্পায়নের সাথে। বাষ্পায়নটা কখন বেশি হবে বলো তো? জলীয় বাষ্পের পরিমাণ কম হলে। রাইট, জলীয় বাষ্পের পরিমাণ কম হলে। তার মানে কি? শিশিরাঙ্কের পরিমাণও কম হলে। হ্যাঁ। জলীয় বাষ্প কম থাকা মানে কি? শিশিরাঙ্ক অনেক কম হবে θ1 এর থেকে, জি ভাই। রাইট? তাহলে বাষ্পায়ন কম হবে। বাষ্পায়ন বাষ্পায়ন কম হবে। এই বাষ্পায়ন কম হবে জলীয় বাষ্পের পরিমাণ কম থাকলে নাকি বেশি থাকলে? কম হবে তো বেশি থাকলে। কম হবে কখন? কম হবে জলীয় বাষ্প বেশি থাকলে। আর জলীয় বাষ্প, সরি, বাষ্পায়ন বেশি হবে কখন? বেশি হবে জলীয় বাষ্প কম থাকলে। বাষ্পায়ন বেশি হবে
জলীয় বাষ্প কম থাকলে, বেশি হলে, তার মানে শিশিরাঙ্কের সাথে ব্যস্ত অনুপাতিক। রাইট। তাহলে জলীয় বাষ্প কম থাকলে, এখন দেখো জলীয় বাষ্প যদি কম থাকে, জলীয় বাষ্প যদি কম থাকে অর্থাৎ যেই পরিমাণ ধারণ ক্ষমতা তার তুলনায় যদি জলীয় বাষ্প কম থাকে, তাহলে বাষ্পায়ন হবে কি বেশি, θ2 হয়ে যাবে কি কম, রাইট? θ2 হয়ে যাবে কি জি কম। ভাই। তার মানে কি θ1 মাইনাস θ2, কম। θ1 মাইনাস θ2 এইটা আবার হয়ে যাবে কি বেশি, অর্থাৎ তাপমাত্রা দুইটার পার্থক্য হয়ে যাবে কি বেশি। বেশি। এই থার্মোমিটার দুইটার রিডিং এর পার্থক্য হয়ে যাবে বেশি। কখন বেশি হবে আবার যদি আমি একটু বলি, যখন প্রেজেন্ট জলীয় বাষ্পের পরিমাণটা কম বাষ্পায়ন আছে। বেশি হবে। হ্যাঁ, যখন জলীয় বাষ্পের পরিমাণটা কম হবে, কার তুলনায় কম হবে, বায়ুতে যেই পরিমাণ ধারণ ক্ষমতা তার তুলনায় ধরো বায়ুতে কম পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে, তখন এখানকার যেই পানিটা আছে সেই পানিটা দ্রুত বাষ্পায়িত হবে। তাহলে দ্রুত বাষ্পায়িত হওয়া মানে কি, এখানকার θ2টা আরো বেশি ঠান্ডা হয়ে যাবে বাষ্পায়নের দরুন, এবং θ2টা ড্রপ করবে। তাহলে উপস্থিত তাপমাত্রা θ1 এবং যেখানকার সিক্ত থার্মোমিটারের পরিমাণ θ2, এই দুইটার পার্থক্যটা কি হবে, বেশি হবে। তাহলে এই দুইটার পার্থক্য বেশি হওয়া মানে কি আর্দ্রতা কম। কথা কি বুঝতে পারছো? ক্লিয়ার? আর জি ভাই, এই বুঝতে দুইটার পারছি। পার্থক্য যদি বেশি হয় তার মানে কি, সরি, এই দুইটার পার্থক্য যদি কম হয় তার মানে কি তেমন কোনো বাষ্পায়নই আসলে ঘটতেছে না, বা তেমন কোনো টেম্পারেচারের কমই এখানে ঘটতেছে না, জি বায়ুর ভাই। তাপমাত্রাও যা সিক্ত থার্মোমিটারের তাপমাত্রাও তা। তার মানে পানি বাষ্পায়িত হতেই চাচ্ছে না। তার মানে কি অলরেডি জলীয় বাষ্প দ্বারা বায়ু ফিল আপ, যার কারণে নতুন করে জলীয় বাষ্প সে চাচ্ছে না। যার কারণে সিক্ত থার্মোমিটার এবং শুষ্ক থার্মোমিটার এই দুইটার তাপমাত্রার পার্থক্য কি খুবই কম। তাহলে এই থার্মোমিটার দ্বয়ের পার্থক্য দ্বয় দিয়ে আমরা আবহাওয়াকে প্রেডিক্ট করতে পারি। এই জন্য এটাকে কি বলা হয়, হাইগ্রোমিটার বলা হয় বা আর্দ্রতা মাপক যন্ত্র বলা হয়। এটার একটা সূত্র আছে, সেই সূত্রটা কি, সেটা বলতেছে θ1 মাইনাস থেটা ইজিক্যাল টু জি ইন্টু θ1 মাইনাস θ2। এই থেটাটা মানে কি, থেটাটা মানে হচ্ছে শিশিরাঙ্ক। শিশিরাঙ্ক। তাহলে দেখো শিশিরাঙ্ক থেটা ইজিক্যাল টু আমরা কি লিখতে পারি, তাহলে থেটা ইজিক্যাল টু আমরা লিখতে পারি θ1 মাইনাস জি ইন্টু θ1 মাইনাস θ2। তাহলে শিশিরাঙ্ক বেশি হবে কখন, শিশিরাঙ্ক বেশি হবে কখন, যখন এই পার্থক্যটা কম হবে। θ1 মানে θ2 কম হবে, হ্যাঁ। কম হবে, তখন থেটা আর θ1 কি হবে, প্রায় কাছাকাছি হবে। অর্থাৎ বায়ুর তাপমাত্রাও যা, শিশিরাঙ্কের তাপমাত্রাও প্রায় কাছাকাছি হবে। কিন্তু যদি এই দুইটার টেম্পারেচারের ডিস্টেন্স অনেক বেশি হয়, θ1 মাইনাস θ2টা বেশি হয়ে যায়, তাহলে কি হবে, শিশিরাঙ্কটাও অনেকখানি কি হবে, ড্রপ খাবে। কার তুলনায় ড্রপ খাবে, বায়ুর বর্তমান তাপমাত্রার তুলনায় ড্রপ খাবে। কথা কি ক্লিয়ার নাকি কোনো সমস্যা আছে? ক্লিয়ার? ক্লিয়ার ভাই, ক্লিয়ার। তাহলে আমরা যে কোনো সময় এই সূত্র দিয়ে শিশিরাঙ্কের পরিমাণ নির্ণয় করতে পারবো। কিন্তু কথা একটা ভেজাল আছে, ভেজালটা হচ্ছে এই সূত্র আমি নতুন করে নিয়ে আসলাম কোথার থেকে, রাইট? আরেকটা ভেজালও আছে, এই জি এর মানেটা কি, তাহলে দুইটা ভেজাল আছে না? জি ভাই। এই দুইটা যে ভেজাল আছে, এই দুইটা ভেজাল এখন ক্লিয়ার আউট করি। এই সূত্রটার কোনো প্রমাণ নাই, তাহলে এটা কি ধরনের সূত্র? এর আগে একদিন বলেছিলাম, সীমাহিত বলার দরকার। আমি বলছিলাম সূত্র হয় কয় ধরনের, থিওরিটিক্যাল ল, ইম্পেরিক্যাল জি ল। ভাই, মনে পড়ছে। তাহলে এটা কি ধরনের ল, কি ধরনের প্রিন্সিপাল, প্রিন্সিপাল। মানে কি ধরনের প্রিন্সিপাল, মানে কি ধরনের সূত্র, আহ আহ ইম্পেরিক্যাল। কি ধরনের, এম্পিরিক্যাল অর্থ কি জানো?
এম্পিরিক্যাল মানে কি, যেটার পাইছি আমরা অভিজ্ঞতা থেকে, অভিজ্ঞতা লব্ধ। বুঝতে ও পারছো? তাহলে কি এটা বুঝছি। অভিজ্ঞতা হ্যাঁ লব্ধ। হ্যাঁ, তার মানে অভিজ্ঞতা একটা লাভ। লোক বসি 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 অনেক ডাটা নিয়ে, অনেক ডাটা স্যাম্পল নিয়ে, অনেকবার ম্যাপে 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 এই সূত্রটা সে ডেরাইভ করছে, যেটার কোনো থিওরিটিক্যাল প্রুফ নাই। কিন্তু সে বিভিন্ন কেস স্টাডিতে দেখছে যে এই সূত্র দিয়ে প্রত্যেকটা কেস কি করা যায়, জাস্টিফাই করা যায়, বা প্রত্যেকটা ডাটাকে ঠিক মতো ক্যালকুলেট করা যায়। এই জন্য এটা বলা হয় কি ইম্পেরিক্যাল ইকুয়েশন, অর্থাৎ যেটার থিওরিটিক্যাল কোনো বেস নাই, কিন্তু সেটা কি করে পাওয়া গেছে, অভিজ্ঞতা লব্ধ বিভিন্ন ডাটা থেকে আমরা পাইছি, সেটা বলা হয় ইম্পেরিক্যাল ইকুয়েশন। এখন এই ইম্পেরিক্যাল ইকুয়েশন যেই ভদ্রলোক করেছিল, সেই ভদ্রলোকের নাম কি, গ্লেইসার। তাহলে এই জিটা একটা কনস্ট্যান্ট, বুঝছো? তাহলে এই জি এর কনস্ট্যান্টের নাম কি বলা হবে বলো দেখি। এই জিটা একটা কনস্ট্যান্ট, আর এই যে পুরো পরীক্ষাটা করেছে সেটা করেছে গ্লেইসার। তাহলে এই জি এর নাম কি হবে? গ্লেসিয়ার কনস্ট্যান্ট। গুড। তাহলে কি হবে, গ্লেইসারের কনস্ট্যান্ট। কথা কি বুঝতে পারিস? মানুষ সবসময় নিজের নাম ডাক প্রসারই করতে চায়। বুঝতে পারিস? মানুষের ধর্মই হচ্ছে এটা। জি ভাই। আচ্ছা, তাহলে কি হইলো, এটা বলা হয় গ্লেসারের কনস্ট্যান্ট বা গ্লেসারের রাশি। একটা এক্সট্রা ইনফরমেশন দিয়ে রাখি যেটা তোমার দরকার নাই, গ্লেসারের কনস্ট্যান্টের মান কি সেটাও ডিরেক্টলি ম্যাথে দেয়া থাকবে। ঠিক আছে, গ্লেসারের কনস্ট্যান্টের মান তোমাকে আলাদা করে কোথাও থেকে বের করা লাগবে না। একটা এক্সট্রা ইনফো জাস্ট দিয়ে রাখি, এই গ্লেসারের কনস্ট্যান্ট জিনিসটা ডিপেন্ড করে হচ্ছে থেটা ওয়ানের উপর। কার উপর ডিপেন্ড করে? থেটা ওয়ানের উপর। এটারও একটা চার্ট আছে, বুঝতে পারছো? এই গ্লেসারের কনস্ট্যান্টেরও একটা চার্ট আছে। আমি যেরকম বললাম না সম্পৃক্ত বাষ্পচাপের একটা চার্ট আছে, তেমন গ্লেসারের কনস্ট্যান্টেরও একটা চার্ট আছে। তাহলে সেই চার্ট অনুসারে আমরা কি করি, ওই গ্লেসারের কনস্ট্যান্টটা ওইখানে বসাই। এবং এই গ্লেসারের কনস্ট্যান্টের কি চার্ট আছে, ধরো একে একটা গ্লেসারের মান 1.37, 1.39, এটা ডিপেন্ড করে কার উপর, ওই এক্স্যাক্টলি থেটা ওয়ান বা সিক্ত থার্মোমিটারের উপর, বা বায়ুর বর্তমান তাপমাত্রার উপর। মানে ধরো এরকম দেওয়া আছে যে জি 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতে 1.137, 27 ডিগ্রিতে 1.39, এরকম আকারে কি দেওয়া আছে, গ্লেসারের কনস্ট্যান্টের একটা চার্ট দেওয়া আছে। তো সেই চার্ট দেখে আমরা হিসাব নিকাশ করি। তো তার মধ্যে এখন আমাদের এই চার্টটা তারা তুলে দেওয়া থাকে না, আমাদের ডিরেক্টলি ওই এক্স্যাক্টলি থেটা ওয়ানের জন্য যেই গ্লেসারের কনস্ট্যান্ট সেটাই আর কি দেওয়া থাকে। তাহলে আমাদের মোটামুটি এই ছিল। এখন আমাদের যেই ছোটখাটো জিনিসপত্র আছে এগুলো তোমাদের বইয়ের মধ্যে লেখা আছে, এগুলো মাস্ট পড়তে হবে। এগুলো থেকে অ্যাডমিশনে, বিশেষ করে বুটেক্স, বুটেক্সের খুবই ফেভারিট জায়গা হচ্ছে এই অধ্যায়। তো বুটেক্সে খালি এখান থেকে রিটেন কোশ্চেন দেয়, এটা হইলো না কেন, এটার মধ্যে পার্থক্য কি বুঝায়, এই আর্দ্রতা মানে কি, এই হ্যান ত্যান অনেক জাতীয় তোমার হচ্ছে রিটেন থেকে কোশ্চেন দেয়। ঢাবিও আনপ্রেডিক্টেবল, ঢাবিও এখান থেকে কোনো বিবৃতিমূলক প্রশ্ন দিয়ে দিতে পারে। ঠিক আছে, ম্যাথমেটিক্যাল কোশ্চেন না থাকলেও কোনো না কোনো বিবৃতি কি মূলক একটা প্রশ্ন দিতে পারে। যেহেতু বাকি অধ্যায়ের থেকে এটা বেশ ক্রিটিক্যাল একটা অধ্যায়, থিওরিটা একটু বেশ ক্রিটিক্যাল, অঙ্ক খুবই কম কিন্তু থিওরিটা ক্রিটিক্যাল। এই কারণে যে সকল ভার্সিটি অ্যাডমিশনে তোমার এই অধ্যায়টা থাকবে, সরি, ভার্সিটি অ্যাডমিশনে যেখানে রিটেন পার্টটা থাকবে, সেই রিটেন পার্টের মধ্যে যদি কোনো থিওরিটিক্যাল প্রশ্ন থাকে, তাহলে তুমি ধরেই নিতে পারো ফিজিক্স ফার্স্ট পেপারের দুইটা অধ্যায়, এক হচ্ছে দশম অধ্যায়, আরেকটা হচ্ছে 1 নাম্বার অধ্যায়, এই দুইটি থেকেই দিবে। এক অধ্যায় থেকে তাও কম দেয়, এক অধ্যায় থেকে হাবিজাবি স্পেরোমিটারের ম্যাথটা দেয়, কিন্তু দশম অধ্যায় থেকে একটা শিওর থিওরিটিক্যাল কোশ্চেন ফট করে কোনো একটা জায়গা থেকে দিয়ে দিতে পারে, জেনে রাখো ওর মধ্যে থেকে দিয়ে দিতে পারে, অথবা অধ্যায়ের মধ্যে যে কোনো জায়গা থেকে ফট করে দিয়ে দিতে পারে। ঠিক আছে, তো এটা জেনে বইটা একটু ভালো মতো পড়বা, পড়লে বুঝতে পারবা। আচ্ছা, তা আমাদের আর হাইগ্রোমিটার দিয়ে কিভাবে আমরা আবহাওয়ার পূর্বাভাস পাই? যেমন বলছে শুষ্ক আবহাওয়া। শুষ্ক আবহাওয়া মানে কি, জলীয় বাষ্প যেখানে কম, আপেক্ষিক আর্দ্রতার মান কম। তাহলে আপেক্ষিক আর্দ্রতার মান আমরা কখন কম বুঝতে পারবো? যখন থার্মোমিটার দুইটার পাঠের পার্থক্য বেশি। তার মানে কি, এখান থেকে খুব দ্রুত বাষ্পায়িত হয়ে যাচ্ছে, তার মানে কি জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে খুবই কম। রাইট, বাষ্পায়ন বেশি হচ্ছে মানে কি, জলীয় বাষ্প কম আছে। তাহলে থার্মোমিটারের পাঠের পার্থক্য যদি বেশি হয়, তাহলে আমরা কি বুঝতে পারবো, আবহাওয়া থাকবে কেমন, শুষ্ক।
যদি এমন হয় পাঠের পার্থক্য কম, পাঠের পার্থক্য কম মানে কি বাষ্পায়ন কম হচ্ছে, তার মানে কি জলীয় বাষ্পের পরিমাণটা কেমন আছে, বেশি আছে, এবং আবহাওয়া কেমন আছে, আর্দ্র আছে। ক্লিয়ার? এখন আমাদের বলছে বৃষ্টি হবে কখন, যদি পার্থক্যটা ধীরে ধীরে কমতে থাকে। ধীরে ধীরে কমা মানে কি, পানি আস্তে 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 ঘনীভূত হয়ে যাচ্ছে, রাইট? ধীরে ধীরে কমা মানে কি, পানির জলীয় বাষ্পের পরিমাণ আস্তে আস্তে বায়ুতে বাড়তেছে। তাহলে জলীয় বাষ্পের পরিমাণ আর আস্তে আস্তে যদি বায়ুতে বাড়ে, তাহলে একটা টাইমে কি হবে, বৃষ্টি হবে না? তাহলে যদি পার্থক্যটা ধীরে ধীরে কমতে থাকে, তাহলে আমরা কি বুঝবো, যে সেখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, অর্থাৎ বায়ুতে ধীরে ধীরে জলীয় বাষ্পের পরিমাণ বাড়তেছে। ঝড় বৃষ্টি কখন হবে, যদি পার্থক্য হঠাৎ করে কমতে থাকে। হঠাৎ করে কমতে থাকা মানে কি, হঠাৎ করে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে যাওয়া, মানে নিম্নচাপ বেড়ে যাওয়া। তাহলে নিম্নচাপ বেড়ে গেলে কি হইতে পারে, ঝড় বৃষ্টি হতে পারে। আর বলছে যদি থার্মোমিটার দুইটাতে কোনো পার্থক্যই না থাকে, তার মানে কি 100 ডিগ্রি আর্দ্রতা, তার মানে কি জলীয় বাষ্প দ্বারা সম্পৃক্ত আছে। ক্লিয়ার? এই ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। এখন দেখো, আমরা যদি একটু পরবর্তীতে দেখি, যে আপেক্ষিক আর্দ্রতা যদি 50 থেকে 60-এর মধ্যে হয়, তাহলে আমরা কি করি, স্বস্তি বোধ করি। কিন্তু যদি এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কি হয়, ঘাম হয়। এবং এই হাইগ্রোমিটার দেখে কি হয়, বৃষ্টির সম্ভাবনা বোঝা যায়, অথবা তোমার হচ্ছে এই হাবিজাবি ঝড় টরের পূর্বাভাস বোঝা যায়। এই বাকি যেগুলো আছে এগুলো পড়ে নেবা, এগুলো দরকার না। প্রথম দরকার, প্রথম দুইটা আর কি বেশি দরকারি। এই 50 থেকে 60% আর্দ্রতা হলে যে স্বস্তি বোধ করি, এটা আরো বেশি জরুরি। আর আর্দ্রতা বেশি হলে তখন আমরা কেমন বোধ করি, অস্বস্তি বোধ করি। এটা সৃজনশীলেও লাগবে। আচ্ছা, এখন আসো আমরা যদি সৃজনশীল সলভ করি, তাহলে দেখো আমাদের বলছে ওই দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা। তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আমরা কিভাবে টের পাবো, আর্দ্রতা দিয়ে, রাইট? তাহলে এখানে দেখো ইনফরমেশন অবশ্য দেয়াই আছে, জি ভাই। যে কোনো স্থানের আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এতটুকু দরকার নাই, এতটুকু আননেসেসারি ইনফরমেশন, এটা গ নাম্বারের জন্য ছিল। আচ্ছা, এখান থেকে আমরা যদি পড়ি যে আপেক্ষিক আর্দ্রতা 70% অতিক্রম করলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। এখন আমাদের দেয়া আছে ওই স্থানের শিশিরাঙ্ক 12.5 ডিগ্রি সেলসিয়াস, আর ওই স্থানে বায়ুর তাপমাত্রা 20.6 ডিগ্রি সেলসিয়াস। এতটুকু ইনফরমেশন দেওয়া আছে। তাহলে এখন আমাদের দরকারটা কি, উপরে শুধুমাত্র শিশিরাঙ্কের শিশিরাঙ্কের সম্পৃক্ত বাষ্পচাপ ভাগ বায়ু তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ দিয়ে ভাগ দিব, তাহলে কি আপেক্ষিক আর্দ্রতা বের হয়ে যাবে না? জি এটাই ভাই। তো। তাহলে আমাদের দরকার কি, এখন এই 12.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত, আর 20.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সম্পৃক্ত বাষ্পচাপ কত। এটা বাদে আর কোনো ইনফরমেশন আমার দরকার আছে আর্দ্রতা বের করতে গেলে? আর কোনো ইনফরমেশন কিন্তু আমার জানার দরকার নাই, রাইট? দরকার আছে? জি ভাই। এই দরকার আছে আবার বলে জি ভাই। বললাম দরকার নাই, তাই তো। এখন সমস্যা একটা আছে, সেটা হচ্ছে এখানে কি ডিরেক্টলি, দেখো কি বলা আছে, 12.12 ডিগ্রি, 13 ডিগ্রি, 20 ডিগ্রি, 21 ডিগ্রিতে সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ 10.85, 14.5, 18.5। তারপর কি আছে, ও ও হবে এটা, ও 20.55, এত MHg, মানে এত মিলিমিটার পারদ চাপ, এটা দেওয়া আছে। দেখো আস্তে আস্তে ডিগ্রি সেলসিয়াস যত বাড়তেছে, পারদ চাপ বাড়তেছে, কেন বাড়তেছে, ধারণ ক্ষমতা বাড়তেছে, সম্পৃক্ত অবস্থায় অধিক পরিমাণ বাষ্প থাকতে পারবে, এটার পরিমাণ বাড়তেছে। সো সেখানকার জলীয় বাষ্পের চাপও বৃদ্ধি পাচ্ছে, রাইট? মানে এই চারটুকু বুঝতে পারছো, এই চারটুকুর ইনফরমেশন দেওয়া আছে। 12 ডিগ্রিতে হচ্ছে 10.85 এইচজি, হ্যাঁ, এখানে মিলিমিটার এইচজি, আর এখানে আছে কি ডিগ্রি সেলসিয়াস। আবার কত দেওয়া আছে, 13তে দেওয়া আছে হচ্ছে 14.5, তারপর কত, 20-এ দেওয়া আছে হচ্ছে 18.5।
আর 21-এ দেওয়া আছে হচ্ছে 20.5 55। এই ইনফরমেশন গুলো থেকে দেখো তো আমি কি 12.5 আর 20.6 এক্স্যাক্টলি বের করতে পারি? বের করতে কি পারবো? মানে এক্স্যাক্টলি 12.5-এর জন্য কতটুকু চাপ সেটা কি দেয়া আছে? না। সিমাইত দেওয়া নাই। তাহলে এটা দেওয়া নাই, তাহলে এটা আমাদের এখন বের করে নিতে হবে, রাইট? তাহলে এটা বের করা যায় কেমনে? দেখো 12 আর 13 যদি তুমি জানো, তাইলে কি 12.5-এরটা বের করা যায় না? আমি 12-তে জানি আর 13-তে জানি, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ বাড়ছে কত? তোমার 14.5 মাইনাস 10.85, রাইট? তাহলে আমি 12 থেকে 12.5-এ যাব। হ্যাঁ। তাহলে 12 থেকে 12.5 মানে কি 0.5 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ হবে কত, বাড়ছে কত? 14 দশমিক, সরি, এই 14.5 গুণ মাইনাস 10.85 গুণ 0.5, তাহলে এটার মান কত আসে? অর্থাৎ 0.5 ডিগ্রি সেলসিয়াস বাষ্পচাপ বাড়লে এখানে বাষ্পচাপ বাড়ে কতটুকু? যদি 12 থেকে 13 হয়, এই মানে 14.5 হয়, মানে 4 পয়েন্ট মনে হয় সামথিং বা 3 পয়েন্ট সামথিং বাষ্পচাপ বাড়ে, তাহলে 0.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কতটুকু বাষ্পচাপ বাড়ছে? এটার মান কত? 1.825। 1.825 মিলিমিটার এইচজি। তাহলে 12.5-এ আমাদের কতটুকু হবে বাষ্পচাপ? বাষ্পচাপ হবে 10.85 প্লাস এই 1.825, রাইট? তাহলে কত আসে? 12.675। 12.675 এত মিলিমিটার এইচজি। এখন দেখেন 1 ডিগ্রিতে অলরেডি তো আমরা বের করছি 1 ডিগ্রিতে বাষ্পচাপ কতটুকু বাড়ে। তাহলে 20.6 ডিগ্রি মানে কি 0.6 ডিগ্রির জন্য কতটুকু বাষ্পচাপ বাড়ছে? তাহলে 0.6 ডিগ্রি সেলসিয়াসের জন্য বাষ্পচাপ বাড়বে কতটুকু? এই 14.5 মাইনাস 10.85 ইন্টু 0.6 না? এটা না? তাহলে কত আসে? 1.9 সামথিং আসার কথা না? কত আসছে? 2.19। 2.19 মিলিমিটার এইচজি। তাহলে আমাদের 20.6 কত হবে বাষ্পচাপ হবে? তাহলে 18.5 প্লাস 2.19, রাইট? তাহলে কত আসছে? 20.69। 20.69। অঙ্ক কি ঠিক আছে? সিমাইট, রনি আপা, ইসমাইল? জি ভাই, ঠিক আছে। উত্তর সম্পূর্ণ ভুল করেছি। কি করেছি? সম্পূর্ণ ভুল করেছি। ভুল করছি। তাহলে কতটুকু ভুল করেছি? এতটুকু পুরোপুরি ভুল করেছি। কেন ভুল করেছি এটা বুঝতে হবে। এটা বুঝতে পারলেই এই অঙ্ক শেষ। এই সেম ম্যাথ, সব ম্যাথ সেম, যা পরবর্তীতে ম্যাথ দেখবা সব ম্যাথ টোটালি সেম, ঠিক আছে? কোনো ম্যাথের মধ্যে কোনো ডিফারেন্স নাই। একই ম্যাথ বারবার বারবার আসছে। একটা ম্যাথ বুঝলে বাকি সব তুমি নিজেই পারবা। প্যারাটা হচ্ছে দেখো তো 12 থেকে 13-তে
10.85 থেকে 14.5 হলো। কত ডিফারেন্স 1 ডিগ্রিতে? এটা বিয়োগ দিয়ে দেখেন তো কত হয়, 14.5 মাইনাস 3.65। 3.65। এটা কত ডিগ্রিতে বৃদ্ধি, মানে কত ডিগ্রিতে ডিফারেন্স হয়েছে? 1 ডিগ্রিতে না? 1 ডিগ্রিতে। হ্যাঁ। আচ্ছা, এই দুইটার মধ্যে ডিফারেন্স কত? 20 আর 21-এ। 20.55 আর 18.5। 2.5। 2.5। দেখো তো 1 ডিগ্রির জন্য কি ডিফারেন্স সব আচ্ছা, জায়গায় টু সেম? পয়েন্ট ফাইভ না 2.05 হবে মনে হয়। আচ্ছা, 2.05 হলো। তাহলে দেখো দেখি এই 1 ডিগ্রির জন্য কি সব জায়গায় ডিফারেন্সটা সেম? চাপের না, ডিফারেন্সটা সেম সেম? না। সেম না। এখন প্রশ্ন হচ্ছে কেন সেম না? প্রশ্ন হচ্ছে কেন সেম না, রাইট? এই জি ভাই। বাষ্পের সাথে, মানে টেম্পারেচারের সাথে বাষ্পটা কেমন চেঞ্জ হবে, এটার টের পাওয়ার একটা সূত্র আছে। সেই সূত্রটা কি? লন পি ইজ ইকাল টু -L/R ইন্টু 1/T প্লাস সি। বুঝিছো? এই পি মানে হচ্ছে চাপ, মানে সম্পৃক্ত বাষ্প চাপ। এটা কি তোমাদের বইয়ে আছে? উত্তর হচ্ছে না। এটা তোমাদের লাগবেও না। জাস্ট মনের, মানে মনোবাসনা পূর্ণ করার জন্য আমি জাস্ট দেখাচ্ছি সূত্রটা, ঠিক আছে? এটা লাগবে না। আর মানে কি? আর মানে মোলার গ্যাস ধ্রুবক। টি মানে কি? টি মানে হচ্ছে টেম্পারেচার। আর এই সি মানে, এই সরি, এটা তো এল। এল মানে কি? এল মানে হচ্ছে সুপ্ত তাপের পরিমাণ। হ্যাঁ, সুপ্ত তাপের পরিমাণ। আর এই সি মানে কি? এই সি হচ্ছে একটা কনস্ট্যান্ট। তোমরা বড় হলে এগুলোর গুরুত্ব আরো বুঝবা, যে এইগুলো কেন বুঝাইলাম। লগ লগ গ্রাফ পেপার কি, এগুলো যখন বুঝবা না, তখন এগুলো আরো ইন্টারেস্টিং লাগবে। মানে কোথার থেকে কিভাবে আসলো এই সূত্রগুলো, এগুলো তখন বুঝতে পারবা। এখন তো অত কিছু বোঝার দরকার নাই। মেন জিনিসটা তাইলে দেখো তো, প্রেসারের সাথে টেম্পারেচারের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কেমন সম্পর্ক? লনের সম্পর্ক না? জি ভাই। তাহলে লনের সম্পর্ক মানে কি? এটা একটা কেমন ইকুয়েশন? এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। তাহলে ইটস নট অ্যাবাউট লিনিয়ার ইকুয়েশন, যে সব জায়গায় কি হবে? সমান অনুপাত হবে। কথা কি বুঝতে পারছো? এটা কিন্তু লিনিয়ার ইকুয়েশন না। জি ভাই। এটা একটা এক্সপোনেনশিয়াল ইকুয়েশন। এক্সপোনেনশিয়াল ইকুয়েশন যখন থাকবে, এক্সপোনেনশিয়াল ইকুয়েশন যখন থাকবে, তখন তুমি আর ওই সমান অনুপাত দিয়ে অঙ্ক হিসাব করতে পারবা না। তাহলে এখন কি আমি ওই এক্সপোনেনশিয়াল ইকুয়েশন ইউজ করব? উত্তর হচ্ছে না, ইউজ করব না। আমরা একটা সহজ প্রসেস আমরা নিব, কিন্তু এই সহজ প্রসেসটা আগেই বলে নি, টু দা অ্যাকুরেট হবে না। একদম অ্যাকুরেট প্রসেস আমরা এখানে ফলো করতে পারবো না। আমরা একটা মোটামুটি মডারেট পদ্ধতি ইউজ করব। মডারেট মানে কি? যে সেটা অ্যাবসলিউটলি অ্যাকুরেট না, বাট অ্যাকুরেটের কাছাকাছি, সেটা বলা হয় মডারেট সিস্টেম। তাহলে আমরা এখানে একটা মডারেট সিস্টেমকে অ্যাজিউম করে ধরে নিব। দেখো, 12 থেকে 13, এটা কেবলমাত্র 1 ডিগ্রি সেলসিয়াসের একটা পার্থক্য। সো এদের মধ্যবর্তী কোন একটা মান, যেমন 12.5, 12.3, 12.4, আমি যদি এই সমান অনুপাত ধরে করি, এই যে 12.675, এটা খুব একটা ত্রুটি হবে না। কথা কি বুঝতে পারছো? জি ভাই। এটা খুব একটা ত্রুটি হবে না, কেননা ওর মধ্যে ডিফারেন্সটা এত ক্ষুদ্র যে ওখানে এক্সপোনেনশিয়াল কি আর লিনিয়ার কি, সেটা খুব একটা ইম্প্যাক্ট ফেলবে না। আমি যদি এক্সপোনেনশিয়াল ধরেও করতাম, তাও দেখা যায় তো ওর কাছাকাছি মান আসতেছে। তাহলে আমি অত প্যারা না নিয়ে সেটাকে কি ধরতে পারি? যে ওর কাছাকাছি মান হিসাবে ধরে নিতে পারি। কিন্তু এদের দুইজনের পার্থক্যের এই ডাটাকে ইউজ করে আমি কখনো 20 দিয়ে, মানে 20-এর কাছাকাছি ভ্যালু কখনো জাস্টিফাইড করতে পারবো না। তাহলে আমাকে যখন বের করতে হবে 20.6, তখন আমি পার্থক্যটা মেজার করব কি? 20.6-এর আশেপাশের ডাটা দিয়ে। তাহলে 20.6-এর আশেপাশের ডাটা কি? 20 এবং 21। তাহলে এই 20 এবং 21 থেকে তুমি 20.6-এর ডাটাটা বের করো। কথাটা কি বুঝতে পারছো নাকি বুঝো নাই? জি ভাই, বুঝিস। তাহলে আমি এখানে 0.6 ডিগ্রি সেলসিয়াসে বাষ্পচাপ কতটুকু বাড়বে, সেটার আমি হিসাব করব কি? কোথার থেকে? 20 এবং 21 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার থেকে, বা এই বাষ্পচাপের হিসাব থেকে।
তাহলে সেটা হিসাব করলে কত হবে? 20.55, এখানে 14.5 কাটা যাবে, এখানে কি হবে? 20.55, 1 ডিগ্রিতে বাড়ানোর জন্য 20.55 মাইনাস 18.5 ইন্টু 0.6, তাহলে কত হয়? তাহলে কত আসে? 1.23. 1.23। তাহলে এখানে আমাদের কত আসবে? 18.5 প্লাস 1.23, রাইট? 20 ছিল 18.5, আর তার সাথে যোগ হবে 1.23, তাহলে কত বের হয়? 19.73। 19.73, এত মিলিমিটার এইচজি। তাহলে এখন আমাকে যদি আর্দ্রতা বের করতে বলে, তাহলে আর্দ্রতা বের করা খুবই সহজ আমাদের জন্য এখন। তাহলে আমরা কি করব? আর ইজিক্যাল টু আবার হবে হচ্ছে ছোট হাতের এফ, মানে এইটা আর এইটা ভাগ দিব। তাহলে আমাদের কত আসবে? আমাদের আসবে হচ্ছে 12.675 ভাগ 19.73 ইন্টু 100%, কত আসে? 64.24%। 64.24%। তাহলে শেষ, তাহলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা নাই। ঠিক আছে। জি। তাহলে আমাদের গ নাম্বারে কিন্তু আমরা ওই যে প্রথম দিকে যেগুলো করছি, পিভি ইজিক্যাল টু এনআরটি সূত্র, এবং তার সাথে সাথে ই ইজিক্যাল টু 3/2 কেটির সূত্র, 3/2 আরটির সূত্র, সিআরএমএস বেগের সূত্র, ওখান থেকে দিতে পারে। আর ঘ নাম্বার কোশ্চেন গুলো আমরা ফেস করতে পারি হচ্ছে এই শিশিরাঙ্ক থেকে। আমাদের আরো কিছু ম্যাথ আছে, আসলে আমরা একটু করি। হ্যাঁ, গড় মুক্ত পদ দিয়ে দিতে পারে না ঘন নম্বর অঙ্ক? গড় মুক্ত পথ খুব কম আসে, কেননা গড় মুক্ত পথের মধ্যে আবার বল দিয়া লাগে, তো যে কি দিয়ে বের করবা, না বের করতে বললে ক্লসিয়াস দিয়ে বের করবা আর কি। তারপরেও গড় মুক্ত পথ একটু কমই আসে, বেশি আসে হচ্ছে তোমার সিআরএমএস আর শিশিরাঙ্ক, আর ওই পিভি ইজিক্যাল টু এনআরটি, আর কিছু কিছু সময় গতিশক্তি। যাই আসুক না কেন, আমরা তো পারবো ইনশাল্লাহ, সবই সহজই, ইনশাআল্লাহ। সবই সহজ। আচ্ছা তাহলে এইটা করো দেখি। এখানে কি বলছে? কোন একদিন ঢাকার তাপমাত্রা 25°C দেওয়াই আছে, শিশিরাঙ্ক দেওয়া আছে 15.7°C। আচ্ছা, ও, এটা তো একটু বেশি কঠিন, মানে একটু বেশি লেন্দি আর কি। ওই দিন কুয়াকাটায় রাখা। আচ্ছা, আগে একটা কি কি বলছে বলো দেখি, ঢাকা এবং কুয়াকাটার কোন অঞ্চল বেশি আরামদায়ক? তাহলে আমাদের কাজ কি? দুইটার আপেক্ষিক আর্দ্রতা আর্দ্রতা বের বের করা। করা। রাইট, দুইটার আপেক্ষিক আর্দ্রতা বের করা। যেটার 50 আপেক্ষিক থেকে আর্দ্র 60 এর মধ্যে হলে আরামদায়ক। হ্যাঁ, এবং যেটার আপেক্ষিক আর্দ্রতা বেশি হবে সেটা কম আরামদায়ক হবে। জি ভাই। তাহলে শেষ। তাহলে এখন প্রথমে এই কুয়াকাটা নিয়ে গ্যাঞ্জাম আছে, তো কুয়াকাটা আগে পরে করছি আমরা। আগে এক কাজ করো, ঢাকার আপেক্ষিক আর্দ্রতা বের করো। তাহলে ঢাকার ক্ষেত্রে আমার কি দরকার? 25°, আর 15.7 ডিগ্রিতে তোমার হচ্ছে এই যে জলীয় বাষ্প চাপ। তাহলে 15°তে মনে হয় ডিরেক্টলি কি দেওয়া আছে? 15°তে নাই, 25°তে মনে হয় ডিরেক্টলি দেওয়া আছে। তাহলে 25°তে জি। ডিরেক্টলি কত দেওয়া আছে? এটা ও 23.8। 23.8। তাহলে আমরা একটা জিনিস নিচেরটা পাইয়ে গেছি, 23.8। তাহলে আমাদের দরকার কি? 15.7। তাহলে 15.7 যদি নিতে হয়, তাহলে এখানে কোন কোন দুইটা ডাটা নিব? ভাই 15 16। 15 16। তাহলে 15 16 দিয়ে আমরা হিসাব করে ফেলো। জানি না কোন মূল্যকে গেছে আল্লাহ জানে। কোন মূল্যকে গেছে আল্লাহ জানে। একটা বড় এরে বড় করো। ভাই আইছিল মনে হয়। আচ্ছা, এটা 23.88 হবে, হ্যাঁ, একটু একটা 8 বাদ গেছে, এটা 23.88 হবে। আচ্ছা, তাহলে এই 15.7 কত হয়েছে? ভাই 13.381। 15.7 হয়েছে 381। 13.381। তাহলে বসাও, তাহলে কত আসে?
এই রনি আপু কত আসে? 56.22%. 56.22%। তাহলে এখন আমাদের কাজ কি, কুয়াকাটার সেম ভাবে আমরা কি করব? কুয়াকাটার আমরা সেম ভাবে আপেক্ষিক আর্দ্রতা বের করব, কিন্তু কুয়াকাটায় ডিরেক্টলি দেখো তাপমাত্রা আর আমাদের দেওয়া নাই, শিশিরাঙ্ক দেওয়া নাই। কি দেওয়া আছে? দেওয়া আছে হচ্ছে সিক্ত। সিক্ত মানে কি? ভেজা। বলেন তো, সিক্ততে টেম্পারেচার কম থাকবে নাকি বেশি থাকবে রনি আপু? কম থাকবে। কম থাকবে না তাপমাত্রা রনি আপু? জি ভাইয়া, কম ও থাকবে। বলে দিল, আমি গুড। বলিনি। জি। আচ্ছা ঠিক আছে, ও বলে দিক, তারপরেও সবাই রেসপন্স করিয়েন আর কি। তাহলে সিক্ততে কম থাকবে আর শুষ্কতে বেশি থাকবে। আর শুষ্কতে যেটা আছে সেটাই কি বায়ুর বর্তমান তাপমাত্রা না? সেটা কত? 25°C। জি তাহলে ভাই। বায়ুর বর্তমান তাপমাত্রা আমার দেওয়া আছে। বেরটা করতে হবে কি? বেরটা করতে হবে শিশিরাঙ্কের তাপমাত্রা, যেটা আমাদের দেওয়া নাই। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা আমরা কেমনে বের করব? ওই গ্লেসারের সূত্র দিয়ে। তাহলে সেই গ্লেসারের সূত্রটা কি ছিল? θ=θ1 - জি ইন্টু দুইটার পার্থক্য, θ1 - θ2। অর্থাৎ বায়ু তাপমাত্রা থেকে জি ইন্টু থার্মোমিটারের দুইটা তাপমাত্রার পার্থক্য, সেটাকে আমরা কি বলবো? গ্লেসারের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি? শিশিরাঙ্কের তাপমাত্রা হিসাব করতে পারি। তাহলে শিশিরাঙ্কের তাপমাত্রা কত হবে? 25 মাইনাস গ্লেসারের কনস্ট্যান্ট বা উৎপাদকের দেয়া আছে মান 1.7 ইন্টু θ1 - θ2। তার মানে কত? 25 মাইনাস 20.1 কত আসে? 16 পয়েন্ট সামথিং আসার কথা। 1.7, হ্যাঁ, এরকমই আসার কথা। 16.67। 16.67 ডিগ্রি। তাহলে এইটা আমরা কি পাইলাম বলো তো? শিশিরাঙ্ক শ্রীলঙ্কার পাইলাম। তাপমাত্রা। তাহলে আমাদের এখন সুন্দর মতো কি কাজ করতে হবে? সুন্দর মতো আমাদের কি কাজ করতে হবে? শিশিরাঙ্কের বায়ুর চাপ, সম্পৃক্ত বাষ্পের বায়ুর চাপ বের করতে হবে। এখন তুমি আমাকে একটু বলো তো, আমরা এইটার জন্য 16.67 এর জন্য কোন ডাটা সেট ইউজ করব? কোন ডাটা সেট ইউজ করব বলো তো? 16.67 এর মান বের করার জন্য কোন ডাটাটা ইউজ করব? বলতে পারবা? বলে দেন ভাই, সময় নেই। তুমি বলো। বলি দিলে তো বলাই হয়ে গেল। ভুল হলে ভুল হলো। 15-16 ইউজ করব নাকি 16 আর 20 ইউজ করব? 15-16। 15 আর 16 ইউজ করব। বুঝতে পারছো? জি কেননা ভাই। 20 থেকে 16.67 এর মান কি অনেক ডিফার করে। অনেক ডিফারেন্স ভাই। তাহলে সেখান থেকে তুমি এখন 16.67 এর জন্য বের করো। 0.6। 15 আর 16 রেফারেন্স থেকে। কত আসছে? কত আসছে? 1 ডিগ্রি এর জন্য ডিফার করে 14.18। 14.18। এরকমই আসার কথা, তাই না? জি ভাই। তাহলে 14.18 আসলে বাকিটা হিসাব করো। এটা 14.18 বসাও, তাহলে আপেক্ষিক আর্দ্রতা কত?
আরো কম হওয়ার কথা না, কম হবে আরো, যেহেতু শিশিরাঙ্কের মান বেশি। এই 59.6 এরকম আসে। 59.6%। দেখো, যেটা শিশিরাঙ্ক বেশি সেটার মানে কি, সেটার আর্দ্রতা বেশি। জি ভাই। দুইটারই কিন্তু তাপমাত্রা, বর্তমান তাপমাত্রা সেম 25 ডিগ্রি, ডিফার হ্যাঁ। করতেছে কিন্তু শিশিরাঙ্কে। তাহলে যেটা শিশিরাঙ্ক বেশি সেটার কিন্তু আপেক্ষিক আর্দ্রতা বেশি। ক্লিয়ার? জি ভাই। তাহলে এই পর্যন্ত মোটামুটি শেষ। আসো আমরা নেক্সট কিছু ছোট ম্যাথ আছে, এটা একটা এক্সেপশনাল ম্যাথ। এই তিনটাই আর কি, তিন টাইপের এক্সেপশনাল ম্যাথ যেটা আমরা হালকা হালকা এক্সেপশনাল পাইছি। তো আমাদের দেখো কি বলছে, একটা পরীক্ষণে খাগড়াছড়ির বায়ুর তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াস, শিশিরাঙ্ক 7.8 ডিগ্রি সেলসিয়াস পাওয়া গেল। হঠাৎ শৈত্যপ্রবাহের ফলে ওই তাপমাত্রা কমে 14 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেল। এখন আমাদের প্রশ্ন বলছে, তাপমাত্রা পরিবর্তনে উক্ত স্থানের আবদ্ধ বায়ুর শিশিরাঙ্ক একই থাকবে নাকি ভিন্ন হবে? বায়ুর তাপমাত্রা যদি কমে যায়, তাহলে বলো তো ধারণ ক্ষমতা কমে গেল না? জি ভাই। তাহলে ওইখানকার শিশিরাঙ্কও কি হয়ে যাবে? কমে যাবে। কমে যাবে। তাহলে ওইখানকার শিশিরাঙ্ক যদি কমে যায়, তাহলে আমরা কেমনে ওই শিশিরাঙ্ক হিসাব করব? তো অনুপাত দিয়ে। অনুপাত দিয়ে আমরা হিসাব করতে পারবো না। একটা জিনিস আমাকে আহ, বলো দেখি, শিশিরাঙ্কে আমি যে বাষ্পচাপটা পাচ্ছি, এটা সম্পৃক্ত বাষ্পচাপ নাকি অসম্পৃক্ত বাষ্পচাপ? শিশিরাঙ্কে যেই বাষ্পচাপটা আমি পাচ্ছি, এটা সেটা সম্পৃক্ত। সেটা কি বর্তমান অবস্থার জন্য সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত? এই 28 ডিগ্রির জন্য সম্পৃক্ত নাকি অসম্পৃক্ত অবস্থা? অসম্পৃক্ত না? অসম্পৃক্ত, হ্যাঁ হ্যাঁ। অসম্পৃক্ত। মানে শিশিরাঙ্কের বাষ্পচাপ মানে কি, বর্তমান যেই বাষ্পটা আছে সেই বাষ্পেরই তো বাষ্পচাপ। এ ব্যতীত তো ভিন্ন কিছু না, রাইট? জি ভাই। শিশিরাঙ্কের বাষ্পচাপ মানে কি, বর্তমান অবস্থাতেই বাষ্পচাপ। তার মানে কি, সেটা অসম্পৃক্ত, বর্তমান অবস্থার অসম্পৃক্ত বাষ্পচাপ। এখন অসম্পৃক্ত বাষ্পচাপের উপর কি আমরা চাপীয় সূত্র প্রয়োগ করতে পারবো নাকি পারবো না? ওই লেকচার মনে করো, যেখানে আমি বলেছিলাম সম্পৃক্ত বাষ্পচাপের উপর কখনোই চাপীয় সূত্র অথবা বয়েলের সূত্র অথবা চার্লসের সূত্র অ্যাপ্লাই করা যায় না, হ্যাঁ হ্যাঁ। কিন্তু অসম্পৃক্ত বাষ্পচাপের উপর অ্যাপ্লাই করা যায়। কেন জি ভাই। সম্পৃক্তের উপরে অ্যাপ্লাই করা যায় না? কেননা সম্পৃক্ত অবস্থায় আমি যখনই এরকম চাপটা প্রয়োগ করব, তখন সে ঘনীভূত হয়ে যেতে পারে অথবা নতুন করে বাষ্পে পরিণত হয়ে যেতে পারে, যার জি কারণে আমি ভাই। সম্পৃক্ত অবস্থার জন্য প্রয়োগ করতে পারি না, কিন্তু অসম্পৃক্ত অবস্থার জন্য কিন্তু আমি প্রয়োগ করতে পারি। তাহলে এখন দেখো, 28 ডিগ্রিতে অসম্পৃক্ত অবস্থায় যেই বাষ্পচাপ আছে, সেটাকে কি আমি 14 ডিগ্রিতে নিয়ে যায় চাপীয় সূত্র, মানে টেম্পারেচার সেম সেখানকার সূত্র দিয়ে, সরি, তোমার হচ্ছে আয়তন সেম সেখানকার সূত্র দিয়ে, আমি কি টেম্পারেচারের সাথে সাথে অসম্পৃক্ত অবস্থার চাপ বের করতে পারি না? সেটা কিন্তু পারি। আমি করে ফেলতে পারবো। অর্থাৎ আমি কোন সূত্রে অ্যাপ্লাই করতে পারবো? আমার চাপের সূত্রে অ্যাপ্লাই করতে পারবো। মানে চাপীয় সূত্র। P1 / T1 = P2 / T2, এই সূত্রে অ্যাপ্লাই করে দিতে পারবো। হ্যাঁ ভাই।
তাহলে আমার T1 দেয়াই আছে 28 ডিগ্রিতে অসম্পৃক্ত বাষ্পচাপ, সেটা 28 ডিগ্রি আমার দেওয়াই আছে T1 ভ্যালু। তাহলে আমার 14 ডিগ্রিতে যদি তাপ কমে যায়, তাহলে 14 ডিগ্রিতে সেই অবস্থায় অসম্পৃক্ত বাষ্পচাপ কত, সেটা মানে কি T2 তে P2 কত। তাহলে আমার T1 জানা থাকা লাগবে, T2 জানা থাকা লাগবে, আর P1 আর P2-র মধ্যে যে কোনো একটা জানা থাকা লাগবে। তাহলে P1টা আমি জানতে পারবো কোথায়, এইখানকার শিশিরাঙ্কের যা বাষ্পচাপ, সেটাই কি 28 ডিগ্রির অসম্পৃক্ত বাষ্পচাপ। হ্যাঁ। তাহলে আমি এই 7.8 ডিগ্রিতে আসলে বাষ্পচাপ কত সেটা বের করতে পারলেই 28 ডিগ্রিতে আমার P1 এর ভ্যালু কত সেটা আমি বের করতে পারবো। তাহলে এই 7.8 ডিগ্রিতে আমার বাষ্পচাপ কত সেটা কি আমি বের করতে পারবো না এই ইনফরমেশন দিয়ে? পারবো সম্পৃক্ত তো? বা জলীয় বাষ্পচাপ। হ্যাঁ, সেটা তো আমরা বের করতে পারবো। 7.8-এর সম্পৃক্ত জলীয় বাষ্পচাপ যা 28 ডিগ্রিতে অসম্পৃক্ত জলীয় বাষ্পচাপ তা, রাইট? হুম। তাহলে সেখান পেঁচানো। থেকে এখানে তাহলে আমি 7.8-এ বের করো জলীয় বাষ্পের চাপ কত। তো কত হবে 8.05 মাইনাস 7.51 ইন্টু 0.8, এটার সাথে প্লাস হবে হচ্ছে 7.51। তাহলে কত আসে? এই যে ইসমাইল ভ্যাগি গেছে, ইসমাইল রেগুলার ফাঁকি মারছে, ওই সুরার খোঁজ নিবা যে ও থাকে কোথায়। এই ইসমাইলের খোঁজ নিবা, বুঝতে পারিছো? নাহলে এই ইসমাইলের বাড়িতে আমি আর পরের দিন ফোন দিব। এ প্রতিদিন ক্লাসের মাঝখানে হঠাৎ করে গায়েব হয়ে যায়, ঠিক মতো পড়ে না। বের করো তো কি কত আসে। 7.942. 7.9, 942. এত আসার কথা নাকি? আচ্ছা এইটা আসলো। হ্যাঁ, এটাই আসে মনে হয়। আচ্ছা ঠিক আছে, আসলো, সমস্যা নাই। আচ্ছা এটা আসলো। এখন আমি যা বলছিলাম সেটা আরেকবার একটু রিপিট করি, জিনিসটা একটু বোঝা কঠিন হতে পারে। দেখো ভাই, বর্তমানে যেই বায়ুটা জলীয় বাষ্পটা আছে, সেই জলীয় বাষ্পটা অসম্পৃক্ত অবস্থায় আছে। শিশিরাঙ্ক জিনিসটা কি একটা কল্পনার জিনিস, যে ওই ডিগ্রিতে গেলে সম্পৃক্ত অবস্থায় পুছাবে, ওটা কিন্তু কল্পনার জিনিস। ওখানে কিন্তু আমি যাইনি, 7.8-এ কিন্তু আমি পুছাইনি। তাহলে আমি এখন প্রেডিকশন করছি যে 7.8-এ গেলে এই বাষ্পটাই সম্পৃক্ত হয়ে যাবে, তো ওটা আমার প্রেডিকশন। কিন্তু বর্তমানে যে 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আছে, সেই 28 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বর্তমানে যেই পরিমাণ জলীয় বাষ্প আমার আছে, সেই পরিমাণ জলীয় বাষ্প কেমন অবস্থায় আছে? অসম্পৃক্ত অসম্পৃক্ত। অবস্থায় আছে। এবং সেই অসম্পৃক্ত অবস্থায় থাকার জন্য আমার যেই চাপ আছে, সেই P1 এর মান কত হয়েছে? 7.942। এর মানে বর্তমানে যেই পরিমাণ জলীয় বাষ্প আছে, সেইটা আমার বাতাসে যেই পরিমাণ চাপ দিচ্ছে, সেটার মান কত? 7.942। আমি যখন বাষ্পের পরিমাণ, এই তাপমাত্রার পরিমাণ 14 ডিগ্রিতে নিয়ে আসব, তখনও কি 14 ডিগ্রিতে কি সম্পৃক্ত হবে, নাকি তখনও অসম্পৃক্ততেই থাকবে? অসম্পৃক্ততেই থাকবে। অসম্পৃক্ততাই থাকবে। কিন্তু টেম্পারেচার কমে যাওয়া মানে কি? গতিশক্তি কমে যাওয়া। গতিশক্তি কমে যাওয়া মানে কি? চাপের পরিমাণ কমে যাওয়া। তাহলে উপস্থিত জলীয় বাষ্পের সংখ্যা কমেনি, সংখ্যা সেমই আছে, কিন্তু সেই জলীয় বাষ্পগুলো ঠান্ডা হওয়ার কারণে তাদের কিছু পরিমাণ চাপ কমে যাবে না? হ্যাঁ। তাহলে সেই চাপটা যে কমে গেল, এই চাপটা আমাকে এখন বের করতে হবে। তাহলে এই চাপটা যেহেতু একটা অসম্পৃক্ত অবস্থার চাপ, সেজন্য আমরা সেখানে কি ইউজ করতে পারবো, যে আমাদের আয়তন তো সেখানে চেঞ্জ হয়নি। তাহলে আমরা সুন্দর মতো সেখানে চাপীয় সূত্রটা ইউজ করতে পারবো। যেখানে আমার P1 কত? 7.942। T1 কত? 28 আর 273 যোগ করলে কত হয়? 200, কত হয়? 301 হয় না? 301 হয়। 27 আর 273 যোগ করলে 300 হয়, আর T1 এর মান তাহলে 301 হয়, রাইট? T2 এর ভ্যালু, অর্থাৎ যেই তাপমাত্রা আমি বের করবো সেটা কত? 14 আর 273, তাহলে কত হয়? 287। আর P2 এর ভ্যালু আমি জানি না,
পি টু এর ভ্যালু আমি জানি না। এই পি টুটা কি? 14 ডিগ্রিতে অসম্পৃক্ত অবস্থায় বাষ্পর পরিমাণ কমে যায়নি, ঠান্ডা করেছি বলে বাষ্পের সংখ্যা কমে যায়নি, কিন্তু সেই বাষ্পগুলো ঠান্ডা হওয়ার কারণে তাদের গতিশক্তি কমে গেছে, তাদের ইন্টারনাল প্রেসারটা কমে গেছে। সেই ইন্টারনালটা প্রেসারটা কমে কত হবে? পি টু হবে। তাহলে পি টু ইজিক্যালটা আমি কি লিখবো? পি ওয়ান ভাগ টি ওয়ান ইন্টু টি টু। তাহলে পি ওয়ান এর ভ্যালু কত? 7.942 ভাগ টি ওয়ান। টি ওয়ান এর ভ্যালু কত? 301। আর টি টু এর ভ্যালু কত? 287। তাহলে কত আসে? বিস্কিট ভালোই। ভাই কত আর আছে? কতক্ষণ ক্লাস আছে? আমরা বেশিক্ষণ করবো না, আর 5-10 মিনিট করে ছুটি দিয়ে দিব। আমাদের আর ম্যাথ বাকি নাই। কত আছে? 7.57 আসবে। 7.57। কিছুটা চাপ কমে যাবে না? ঠান্ডা করে ফেলেছেন। হুম। 7.57 আর পরের ডিজিট কত? তারপর অনেক আসছে 260। আচ্ছা, টু। অন্তত 3টা ডিজিট নি, হ্যাঁ। তাহলে জি। 7.572 mmHg। তাহলে চাপ কিছুটা কমে গেল। এখন এই চাপটা আমরা পাবো কোন টেম্পারেচারে, সেটা কি বের করা যাবে না? এই চাপটা আমরা পাবো যেই টেম্পারেচারে, সেটাই কি এই 14 ডিগ্রির জন্য শিশিরাঙ্ক। অর্থাৎ এই চাপটা যেখানকার সম্পৃক্ত বাষ্পচাপ হবে, সেটাই কি এই 14 ডিগ্রির জন্য শিশিরাঙ্ক না? জি ভাই। 14 ডিগ্রির জন্য অসম্পৃক্ত বাষ্পচাপ হচ্ছে এইটা। তাহলে এই অসম্পৃক্ত বাষ্পচাপটা যেখানে সম্পৃক্ত বাষ্পচাপ হবে, সেখানেও সেটা তো এই তার সেভেন শিশির অঙ্ক। পয়েন্ট ফাইভ সেভেন টু তাহলে সেটা যেই টেম্পারেচারের জন্য হবে, এই ডাটা সেট থেকে আমি বের করতে পারবো না? কেমনে বের করব? হ্যাঁ। 7.51 এর জন্য হয় 7 ডিগ্রি, 8.05 এর জন্য হয় 8 ডিগ্রি। তা আমি এখান থেকে হিসাব করতে পারবো না? তাহলে 1 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য হয় কত ডিগ্রি চাপের পার্থক্যের জন্য? 8.05 মাইনাস 7.51। আর আমার এখানে চাপের পার্থক্য কত আছে? 7 ডিগ্রি আর এইটার মধ্যে সেই পার্থক্য আছে কত? 7.572 মাইনাস 7.51। তাহলে এটার মান কত বলো তো? 8.05 মাইনাস 7.51, এটার মান কত? 0.54। 0.54। তার মানে 0.54 এত mmHg চাপ ডিফারেন্স তৈরি হয় কত? 1 ডিগ্রি সেলসিয়াস পার্থক্যের জন্য। আর আমার পার্থক্যটা দরকার কত? 7.572 মাইনাস 7.51, এটার মান কত? 21। 0.21। 0.21 mmHg পার্থক্য দরকার, যেটা আমি যোগ করব 7-এর সাথে। তাহলে আমার এত কিন্তু ভাইয়া আসতেছে তো 0.062। কোনটা? এই যে হচ্ছে 7.572 মাইনাস 7.51। এটার মান কত এসছে? 0.062। 0.0। হ্যাঁ। 0.062, হ্যাঁ ঠিকই তো হ্যাঁ, আছে। ঠিক আছে। হ্যাঁ, এত mmHg আমার পার্থক্য তৈরি হয়েছে কার সাথে? 7 ডিগ্রির সাথে। ঠিক আছে, মানে যার রেফারেন্সে আমি শিশিরাঙ্কটা বের করতেছি। তাহলে 0.54 mmHg এত পার্থক্য সৃষ্টি হয় 1 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে 1 mmHg পার্থক্য সৃষ্টি হয় কত? 1/0.54 ডিগ্রি সেলসিয়াসের জন্য। ঐকিক নিয়ম। আর 0.062 mmHg পার্থক্য তৈরি হয় কত? 0.062 ভাগ 0.54 ডিগ্রি সেলসিয়াসের জন্য। এটার মান কত? 0.062 ভাগ 0.54, মানে 62 ভাগ 540 আর কি। 0.114। 0.114 ডিগ্রি সেলসিয়াসের জন্য। তাহলে আমার বর্তমান শিশিরাঙ্ক কত? রেফারেন্স ধরছিলাম 7 ডিগ্রি, তাহলে তার সাথে যোগ করতে হবে। তাহলে 7.114 ডিগ্রি সেলসিয়াস হচ্ছে আমার নতুন শিশিরাঙ্ক। বোঝা কি গেছে? যা জি শৈক্ষিক ভাই, নিয়ম খুবই করছি। পেঁচানো অঙ্ক। হ্যাঁ, এটা পড়তে হবে। এটা কোথাকার প্রশ্ন? এটা মনে হয় বোর্ড কোশ্চেনই। এটা হচ্ছে সিলেট বোর্ড 23-এর কোশ্চেন।
বোর্ডে এই যদি জন্য এরকম সিলেটে কোশ্চেন দেয়, পাশের হার এত কম। না না, পারা যাবে, পারা যাবে, ইনশাল্লাহ পারা যাবে, ঠিক আছে। এরকম কোশ্চেন একটাই ছিল, সেগুলো করাই দিছি। আচ্ছা, আমি একটা লাস্ট, আরো কিছু কোশ্চেন ছিল বুঝলা, একই জিনিসই, হ্যাঁ। এই পরে স্লাইড দিয়ে দেন, আমরা হোমওয়ার্ক হিসেবে প্র্যাকটিস করবো। আচ্ছা ঠিক আছে, করো। কিন্তু আমি একটা প্রশ্ন করে শেষ করে দিই। দেখো ভাই, এখানেও কি তুমি এই 12 ডিগ্রি 13 ডিগ্রি এইগুলো করলাম এইচজি, তাই না? অর্থাৎ হ্যাঁ, তাপমাত্রার সাথে প্রেসারের সম্পর্ক বের করলাম। তুমি আমাকে বলো তো কি, এখানে কেন তাপমাত্রার সাথে প্রেসারের সম্পর্কটা P1/P2 = T1/T2 এই সূত্র দিয়ে বের করলাম না? এটা কেন অ্যাপ্লাই করলাম না? তাহলে তো এত বড় ডাটা সেট না দিয়ে একটা ডিগ্রির জন্য চাপ দিয়ে দিলেই হতো, সুন্দর মতো যে কোনো তাপমাত্রার জন্য আমি ফট করে বের করে ফেলতে পারতাম। আমার প্রশ্ন কি বুঝেছো? এই রনি আপা, আপনি কি বুঝেছেন? রনি আপা, জি ভাইয়া। প্রশ্নটা কি বুঝেছেন? হুম, আমি মেবি। হ্যাঁ, আমি বললাম যে এত কষ্ট করে ডাটা সেট দেওয়ার দরকারটা কি, আর সেই ডাটা সেট থেকে এই 1 ডিগ্রি 1 ডিগ্রি করে বের করার দরকারটা কি? ডিরেক্টলি তো যে কোনো একটা টেম্পারেচারে চাপ দেওয়া থাকতো, আর ফট করে T2 টেম্পারেচারে আমি চাপ বের করে ফেলতে পারতাম। তো সেটা আমরা কেন করতে পারলাম না? এখানে শিশিরাঙ্ক দেওয়া আছে সম্পৃক্ত অবস্থা, এই জন্য। এখানে শিশিরাঙ্কের জন্য চাপ কিন্তু আমি বের করিনি। এখানে যে কোনো নির্দিষ্ট তাপমাত্রার জন্য আমি চাপ বের করেছি, এবং সেটা কেমন চাপ? সম্পৃক্ত বাষ্পচাপ। সম্পৃক্ত বাষ্পচাপে অবশ্যই অবশ্যই চাপীয় সূত্র অ্যাপ্লাই করা যাবে না। হ্যাঁ, সেটাই ভাবতেছিলাম। কথা কি বোঝা গেছে? সো ফট করে হ্যাঁ, এখানে সম্পৃক্ত বাষ্পচাপ দেওয়া আছে, আর সেই বাষ্পচাপের উপর আমি ফট করে বসাই দিলাম হচ্ছে এই P1/P2 = T1/T2, তাহলে কিন্তু সব কাম শেষ। এইভাবেই মারা খাই সবসময়। তো এই কারণে একটু বুঝে বুঝে পড়তে হবে, এবং আমার প্রত্যেকটা লেকচার এই জন্য ইন্টারকানেক্টেড। আমি এখন মানুষজনে বুঝাতে পারি না, যে যারা ক্লাস করে তোমাদের আমি বুঝাতে পারি না, এক একজন এক একটা ফর্মুলা দেয়। কেউ বলে ভাই অনলাইনে ক্লাস করব, কেউ মাঝখানে এই যে বাদ দেয়, এই যে রনি আপা যেরকম মাঝখানের কিছু মনে হয় ক্লাসই করিনি, করেছেন আপনি সব কয়টা ক্লাস? মোটামুটি। আচ্ছা দেখেন, মোটামুটি, তার মানে কিছু কিছু বাদ দিয়ে গেছেন। তো আমার লেকচার ভাই, আমি অনেক আগে আপনাদের বলছিলাম যে আমার লেকচার হচ্ছে বেদ বাক্যের মতো। আমি যেই লাইনটা পড়াই, ওইটা আপনার জীবনে কোনো না কোনো টাইমে লাগবেই। আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, মেডিকেল পড়েন, এইচএসসি দেন, অ্যাডমিশন দেন, প্রত্যেকটা লাইন বেদ বাক্য। এটা এখন আপনারা বিলিভ করেন করেন না, এটাই হচ্ছে সমস্যা। বাট আমি প্রত্যেকটা লাইনের সাথে প্রত্যেকটা জিনিস ইন্টারকানেক্টেড। ওই যে আমার লাস্টের 1 মিনিটের লেকচারও শুনিনি, সে কিছু না কিছু জীবনে মিস করে গেছে। এবং আমি নিজেও পড়ি এইভাবে ইন ডিটেলস। আমার সবগুলো নোট খাতা, ইভেন ভার্সিটিরও তাই, যে আমি যা পড়ি আমি কম পড়ি, কিন্তু আমি যেই টপিকটা, আমি ইভেন সব টপিক আমার শেষও হয় না এক্সামের আগে, কিন্তু আমি যা পড়ি সেটা একদম A to Z আমি পড়বো। তো এখন এটা স্বভাবের খারাপ দিকও আছে, ভালো দিকও আছে, বাট আপনাদের জন্য আমার এটা, আমার স্বভাবটা আর কি ভালো, যে আমি যা পড়াই টাইম নিয়ে পড়াই, চিন্তা ভাবনা করি, আপনাদের স্লাইড বানাই, মাঝে মাঝে ক্লাসও অফ দি স্লাইড বানানো হয় না বলে, বাট যা পড়াই সেটা খুবই রেলিভেন্ট জিনিস, এবং সেটা পরবর্তী লেকচারে লাগবেই। আমি যা যা পড়াইলাম 10ম অধ্যায়ে, নেক্সট তাপগতিবিদ্যা যখনই আমি শুরু করব, প্রত্যেকটা রেফারেন্স কাজে লাগবে, প্রত্যেকটা কথা তখন আবার রিপিটেশন হবে। তাপগতিবিদ্যার ক্ষেত্রে এই 10ম অধ্যায়ের অনেক রেফারেন্স, অনেক কিছু দেখবেন যে মিল পাচ্ছেন। তো এই কারণে যারা যতটুকু শেষ করেননি এই অধ্যায়ের, যতটুকু পার্ট, ওই 5 মিনিট 10 মিনিট যা শেষ করেননি, হুদাই টেনে টেনে থিওরি ক্লাসটুকু দেখছেন, মানে থিওরিটা টেনে দেখছেন, আবার দয়া করে কাইন্ডলি ওই পার্টটা রিভিশন দিয়ে তারপর তাপগতিবিদ্যা শুরু করেন। আমরা নেক্সট দিন ইনশাল্লাহ তাপগতিবিদ্যা শুরু করব। আর আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে, ইনশাল্লাহ তোমাদের সাথে দেখা হবে।